আচ্ছা আচ্ছা, ওয়ালমার্টের যে প্রবলেমটা, মানে ওয়ালমার্টে অর্ডার ক্যান্সেল হওয়ার যে প্রবলেমটা, এটা আসলে কম বেশি সবাই ফেস করছে, বিভিন্ন সময় ফেস করেছে, এখনো করতেছে। এটার দুটো রিজন আছে। একটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট হলে, নতুন অ্যাকাউন্টে যখন আমরা অনেক অর্ডার করি তখন কিন্তু ওয়ালমার্ট ক্যান্সেল করে। সবার জন্য করে না বা সব ক্ষেত্রে করে না, বাট কিছু কিছু অ্যাকাউন্টে আমরা এটা পেয়েছি যে মানে ক্যান্সেল হতেই থাকে। এখন ওদের সাথে যখন আপনি কথা বলবেন, ওরা আপনাকে কোনো সলিউশন দিতে পারবে না। দেখবেন আপনাকে বলবে আমরা দেখতেছি, আমরা ঠিক করে দিয়েছি, হয়ে যাবে, 24 ঘন্টা ওয়েট করেন, এরকম কথা বলবে। এটা ওরাও জানে না। তো এটা আমরা যেটা ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে ওয়ালমার্টে যখন সফটওয়্যার আপডেট হয় তখন এই প্রবলেমগুলো বেশি হয়। ওদের ইন্টারনালি সফটওয়্যার যখন আপডেট হয় তখন এই প্রবলেমগুলো বেশি হয়। কারো কারোটা সলভ হয়ে যায়, আবার কারো কারোটা থেকে যায়। সো এই প্রবলেমগুলো ফেস যারা করে, বেশি বেশি যাদের এই সমস্যাগুলো হয়, তার ভিতর থেকে কবির ভাই আপনার স্টোরে বেশি হচ্ছে। গতকালকে একটা স্টোরে ওই ভাই আসে নাই, ওনার স্টোরে এরকম প্রবলেম হচ্ছিল, কার্ড নিয়ে সমস্যা হচ্ছিল। পরবর্তীতে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করে তাকে অন্য কার্ডটা রিপ্লেস করে দেওয়ার পরে ঠিক হয়েছিল। আবার 6 ঘন্টা পরে আবার ওনার অর্ডার ক্যান্সেল হওয়া শুরু হয়েছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য, অথবা আমরা এমনিতেই সবাইকে আমরা বলেছি যে আপনারা প্রাইম নিয়ে নেবেন, অ্যামাজন প্রাইম। এখন অ্যামাজন প্রাইম নেওয়ার ক্ষেত্রেও এখানে যারা আছেন আমার মনে হয় সবার আছে, আমি জানি না কারো নাই এরকম কেউ আছেন কিনা। অ্যামাজন প্রাইম নিলে আমরা ওই ওয়ালমার্টের প্রবলেমটা অন্তত অ্যামাজন দিয়ে সলভ করতে পারবো। কিন্তু ভাই দাম তো সেমই হয়ে গেল, তাহলে প্রফিটটা থাকলো না। না, ওইটা আমরা দেখবো। আপনি প্রফিটের কথাটা চিন্তা করার দরকার নেই আপাতত, ওইটা আমরা দেখতেছি, আমরা ওটা সলভ করতে পারবো। আপাতত যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট বন্ধ করে রাখা কিন্তু আপনার অ্যাকাউন্টের হেলথের জন্য খুব খারাপ। আমরা না পারবো আপনার অ্যাকাউন্টের হেলথ ভালো করতে, কোনো নেগেটিভ আসলে সেটা আমরা ঠিক করতে পারবো না। আপনার ওডিআর রেট বেড়ে যাবে, তারপরে হচ্ছে ট্র্যাকিং এটা আপডেট হবে না প্রপারলি। আপনি হঠাৎ করে দেখবেন যে ইওর অ্যাকাউন্ট রিস্ক অফ সাসপেনশন এরকম কোনো একটা নোটিশ পেয়েছেন। এই নোটিশ যখন পাবেন তখন কিন্তু আবার আপনি আমাদেরকে বলবেন জানিস ভাই এটা কি হলো। এই জন্য আমি সবাইকে সাবধান করি যে আপনারা যখনই অর্ডার যদি ক্যান্সেল হয় তারপরও আস্তে আস্তে করে অ্যামাজন প্রাইম দিয়ে আমরা ওইটা সলভ করে অ্যাটলিস্ট অ্যাকাউন্টটাকে চালু রাখতে, সবাইকে কিন্তু আমি এটা সবসময় বলে। জুহাম ইসলাম ভাই, আপনার স্টোরের কি নাম? জুহাম ইসলাম, জুহাম ইসলাম ভাই জয়েন করেছেন, আপনার স্টোরের নামটা কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম এমকেজি। এমকেজি, ও ওকে, ভালো আছেন না? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আচ্ছা, সো এই সব কারণে আমরা অ্যামাজন প্রাইমটা আপনাদের সবাইকে বলি যে অ্যামাজন প্রাইমটা একটু নিয়ে নেন। অ্যামাজন প্রাইম নিলে আমরা আপনাদের এই ওয়ালমার্টের প্রবলেমগুলো সলভ করা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামাজন প্রাইম থেকে আমরা কিছু প্রোডাক্ট সার্চিং করে পাচ্ছি বা মাঝে মাঝে পাই, যেটা খুবই ভালো প্রফিটেবল। আর সবচেয়ে যেটা সুবিধা অ্যামাজন প্রাইমের, সেটা হচ্ছে আপনার কখনোই মানে অ্যামাজন এই কমপ্লেইন করতে পারবে না যে ওয়ালমার্টের বক্স গেছে অথবা লেট শিপিং হয়েছে। অ্যামাজন কখনোই লেট শিপমেন্ট করে না, এটা জানেন আপনারা খুব ভালোভাবে। মানে কখনোই বলতে খুব ঝামেলা না হলে করে না। অনেক সময় হয়তো বা প্রোডাক্ট না থাকতে এটা হয়, বাট মোস্ট অফ দ্য টাইম ওরা খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দেয়। তো আপনার একটা অর্ডার যখন তাড়াতাড়ি ডেলিভারি হবে তখন কি হয়, এটার ইম্প্যাক্টটা কি হয় দেখবেন। কাস্টমার খুব খুশি হয়, খুশি হয়ে আপনাকে একটা গুড রিভিউ দিয়ে দেয়। এই গুড রিভিউটা আপনার জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি মানে ফিল করবেন যখন আপনি ব্যাড রিভিউ ফেস করবেন। তখন আপনার যদি 10টা গুড রিভিউ থাকে, 3টা 4টা ব্যাড রিভিউ, তো আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার যদি কোনো গুড রিভিউ না থাকে, একটা ব্যাড রিভিউ দিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে অনেকে বুঝতে পারে না বা অনেকে হয়তো জানে না, যেহেতু আপনারা নতুন। সো আমি আপনাদেরকে এই জন্য বলছি সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন যে যখনই কোনো অর্ডার যারই ক্যান্সেল হোক না কেন, আমরা কিন্তু সবার অ্যাকাউন্ট সাথে সাথে নক করি। ক্যান্সেল হলে আপনাকে নক করি যে আপনার এটা হয় আইদার ওয়ালমার্টে কথা বলেন, হয় ঠিক করেন, অথবা বিজনেস প্রাইমে আমরা এটাকে কনভার্ট করি, প্রাইমে কনভার্ট করি। তো এই জিনিসটা সবাই মাথায় রেখে অ্যাটলিস্ট সবাই প্রাইমগুলো, অ্যামাজন প্রাইমগুলো নিয়ে নেন। আমরা এভাবে 2-3 মাস বা 2-1 মাস চলি, তারপরে আমরা আপনাদেরকে যারা এলএলসি করেছেন বা যারা ট্যাক্স এক্সামশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আমরা গাইড করে করে আস্তে আস্তে করে আপনাদের বিজনেস প্রাইম নিয়ে নেব। এবং পরবর্তীতে আবার ওই বিজনেস প্রাইমের উপরে
ট্যাক্স ফ্রি করে ফেলবো। তখন কি হবে? তখন হবে হচ্ছে যে আপনার এখন যে প্রফিট মার্জিনটা আছে বা এখন যে রেশিওটা আছে, আরওআই রেশিওটা, এটা কিন্তু আপনার অলমোস্ট আপনি ইন্ডিকেশনটা দেখবেন যে এখন যদি 20% থাকে তখন এটা 40% হয়ে যাবে অ্যাট লিস্ট। এখন যদি 15% থাকে তখন এটা 30% হয়ে যাবে। দ্যাট মিনস আপনি যদি $5,000 ইনভেস্ট করেন, আপনার রিটার্ন $3,000ও আসার সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রে। এরকম পসিবিলিটি হয় অ্যামাজন বিজনেস প্রাইম যদি থাকে। এরপরে আসি আমরা নতুন অ্যাকাউন্টে আমরা কেন ছোট ছোট প্রোডাক্টের অর্ডার করি। আমার কাছে যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আর একটা একটু আগে যে ইয়া ভাই বললেন, নিজাম ভাই বলছেন যে বেশি করে প্রোডাক্ট তুলে বেশি বেশি সেল করা। আচ্ছা, আমি একটা একটা করে বলছি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যাদের নতুন অ্যাকাউন্ট তারা বিশেষ করে শুনবেন। অ্যামাজনের একটা গাইডলাইন আছে আপনার প্রোডাক্ট লিস্টিং করা এবং সেল করার। সেল আনলিমিটেড করতে পারবেন, সমস্যা নেই, অর্ডার আসলে সেল করুন, বাট প্রোডাক্ট লিস্টিং এর একটা গাইডলাইন আছে। নতুন যখন কারো অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টটাকে আমরা এই মাসে ওপেন করেছি অথবা লাস্ট মান্থে ওপেন করেছি, নতুন অ্যাকাউন্টে এভরি 5 ডেজ 6 ডেজ পরে একটা প্রোডাক্ট লোড করা যায়, একটা প্রোডাক্ট লিস্টিং করা যায়। তারপরে আবার 6-5 ডেজ পরে আবার আরেকটা প্রোডাক্ট লিস্টিং করতে হয়। এখন মাসে আমরা হয়তো 7টা 6টা বা 5টা প্রোডাক্ট লিস্টিং করতে পারি। যদি আপনার লাক ভালো হয়, হয়তো একটা প্রোডাক্টে আপনি অনেক অর্ডার পেয়ে গেলেন। যদি লাক খারাপ হয় 2-4-5টা অর্ডার পেয়ে গেলেন, আর হয়তো পাননি। এর চেয়ে বেশি প্রথম দিকে আশা করা ঠিক না। এখন আপনি বলতে পারেন যে এখানে অনেক অ্যাকাউন্ট হোল্ডার আছে যাদের প্রথম মাসে অনেক অর্ডার পেয়েছে এবং প্রথম মাসে অনেক প্রফিট হয়েছে। এইটার কারণ হচ্ছে যে অনেক সময় আমরা একটা দুইটা প্রোডাক্ট তুলি, বাট ওই প্রোডাক্টের এত পরিমাণে অর্ডার আসে যে হয়তো 10টা প্রোডাক্ট তুললে ওরকম অর্ডার আসে না, এরকম অনেক সময় অর্ডার আসে। বা অনেকে হয়তো জোর করে বা অনেক সময় বেশি করে প্রোডাক্ট তুলে সেল করে, কিন্তু এটা হয় কি 3 মাস পরে অ্যামাজন একটা নোটিশ পাঠায় আপনাকে যে তোমার অ্যাকাউন্টের এজ অনুযায়ী তোমার ট্রানজাকশন ইজ ভেরি হাই, আমরা তোমার অ্যাকাউন্ট রিভিউতে নিয়ে নিলাম। সো আমরা চাই না এরকম রিভিউতে নিক। রিভিউতে নিলে ওরা কি করে, সমস্ত আপনার সবকিছু ঠিকভাবে করেছেন কিনা এটা দেখবে, কোনো নেগেটিভ রিভিউ আছে কিনা, কোনো এ টু জেড গ্যারান্টি ক্লেম আছে কিনা, এগুলো সব ওরা চেক করবে। মানে আইআরএস যেভাবে আপনাকে কোনো আপনার ট্যাক্স ফাইল যে স্ক্রুটানি করে নিয়ে নেয়, ঠিক ওইভাবে অ্যামাজনও রিভিউতে নিবে আপনার অ্যাকাউন্ট। সো আমরা চাই না এই রিভিউর ভিতরে আপনারা পড়েন, পড়লে ওরা বিভিন্ন প্রবলেম দেখিয়ে আপনাকে মেইল করবে, এইটা দাও, এইটা কি করছো, এটা কেন করছো, এখানে ব্যাড রিভিউ কেন, এখানে লেট শিপমেন্ট কেন, এরকম বিভিন্ন ভাবে ওরা আপনাকে হয়রানি করবে, টাকা আটকায় রাখবে। সো এই জিনিসগুলো যাতে না হয়, আমরা প্রথমে এই জন্য খুব স্লোলি আগাই, খুবই স্লোলি। একটা দুইটা লিস্টিং, একটু সেল, অল্প একটু সেল, আবার একটু লিস্টিং, আবার একটু সেল, এভাবে করে আগাই। 1 মাস 1.5 মাস 2 মাস যখনই হয়ে যায়, তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টের হেলথ আস্তে আস্তে ভালো হচ্ছে, কোনো ব্যাড রিভিউ নাই, অর্ডার আসতেছে ভালোই, 150-200 অর্ডার হয়ে গেছে অথবা 100 হয়ে গেছে। এরকম যখন হবে তখন কিন্তু আমরা আস্তে আস্তে আপনার প্রোডাক্টের লিস্টিং বাড়াবো, আস্তে আস্তে আমরা সেলের দিকে চেষ্টা করব, বা আরেকটু বেশি কিভাবে রেভিনিউ বাড়ানো যায় সেটা চেষ্টা করব। তো নতুন অবস্থায় আপনাদের সবাইকে এজন্য একটু ধৈর্য ধরতে হবে। আর কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে রানিং থাকা যায়, মানে থাকতে লাগে, সেজন্য আমাদেরকে কোঅপারেট করবেন। আইদার আপনার কোনো কার্ডের প্রবলেম হোক, কোনো ফিনান্সিয়াল কোনো যদি কোথাও শর্টেজ থাকে সেটাকে একটু হেল্প করা, যদি অ্যামাজনে কোনো প্রবলেম থাকে সেটা আমাদের সাথে সাথে সলভ করা, ওয়ালমার্টে যদি কোনো কার্ডের প্রবলেম থাকে একটু ক্লিয়ার করা, যাতে আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে না থাকে, হ্যাঁ, অ্যাকাউন্ট স্টপ হয়ে না থাকে। এটা আমরা বারবার বলছি, কারণ আমাদের লাস্ট 2-3 মাসে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। আমরা অ্যাক্টিভ করেছি, কিন্তু আমরা এর জন্য অনেক আমাদের আপিল করতে হয়, বিভিন্নভাবে হয়, এভাবে করেছি। আবার যদি কোনো কারণে যদি আপনার কি বলে, ওরা যদি আপনার অ্যাকাউন্ট রিভিউতে নেয় এবং রিভিউতে নিয়ে যদি কোনো প্রবলেম পায়, তখন কিন্তু ওইটা আবার অ্যাক্টিভ করতে অনেক সময় নেয়, হ্যাঁ। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যার জন্য আমরা সেলটা একটু স্লো করে দেই। ইভেন জানুয়ারি মাসে, এমনিতেই জানুয়ারি মাসে আসলে সেল কম, পুরো আমেরিকার সব ব্যবসা খারাপ জানুয়ারি মাসে, জানেন আপনারা। কারো কাছে কোনো টাকা পয়সা থাকে না, সবাই টাকা পয়সা শেষ করে এখন বসে আছে। আর এমনিতে তো লাস্ট 2 ইয়ার্স আমাদের করোনা প্যান্ডেমিক বা আদার্স এভরিথিং জন্যই ইকোনমিক অবস্থা অত বেশি ভালো না। সো জানুয়ারি ফেব্রুয়ারি অত বেশি হয়তো বা ইয়ে হবে না। ফেব্রুয়ারি 14 এর পর থেকে সেলটা একটু আপ হয়, বুম করবে, এবং ফেব্রুয়ারি, এন্ড অফ ফেব্রুয়ারি বা মার্চে গিয়ে যখন ট্যাক্সের টাকা পাওয়া শুরু করবে, তখন কিন্তু অ্যামাজন খুব ক্রেজি, অ্যামাজনের মার্কেট তখন খুব ক্রেজি হয়ে যায়, লাইক নভেম্বর ডিসেম্বরের মতো। তখন কিন্তু স্পেশালি মার্চ এপ্রিলে কিন্তু আপনারা খুব ভালো অর্ডার পাওয়ার একটা চান্স আছে। সো যাদের এখন নিউ অ্যাকাউন্ট, আমরা আপনাদের রিকোয়েস্ট করব, আপনাদের অ্যাকাউন্টটাকে সুন্দর করে আমরা টেক কেয়ার করে অ্যাটলিস্ট যদি ফেব্রুয়ারির এন্ড অফ ফেব্রুয়ারি পর্যন্ত নিতে পারি, তারপরে মার্চ এপ্রিলও আপনাদের একটা ভালো সেল আসার সম্ভাবনা আছে। আপনারা
ফিনান্সিয়ালি যদি কারো কোনো প্রিপারেশন দরকার হয় রেখে দিবেন। 10,000 পর্যন্ত ইচ্ছা করলে আমরা সেল করতে পারবো। সো এটা হচ্ছে কথা, এই জন্য আমরা একটু স্লো আগাচ্ছি। ইয়া ভাই, নিজাম ভাই, আপনার অ্যান্সার হয়তো পেয়ে গেছেন কেন আমরা স্লো আগাচ্ছি। আর কবির ভাইয়ের ব্যাপারে, আপনার অ্যামাজন এই ওয়ালমার্টের ব্যাপারে যেটা বললাম, আপনি ওয়ালমার্টের সাথে কথা বলতে থাকেন, এট দ্য সেম টাইম আপনি একটা অ্যামাজন প্রাইম খুলে ফেলেন। অ্যামাজন প্রাইম খোলা ইজ ভেরি ইজি। আপনার অ্যামাজনের পার্চেস অ্যাকাউন্টে যাবেন, একটা প্রাইম পার্চেস করে ফেলবেন, দ্যাটস ইট। আমাকে কালকে এটা দিয়ে দেন, আপনার অর্ডার গুলো আমরা কন্টিনিউ করি বা আপনার অ্যাকাউন্টটাকে ওপেন করি। আমার মনে হয় এটা আপনি আর ফেলে রাখবেন না। আচ্ছা ভাই, অ্যাকাউন্ট ওপেন আছে, শুধু অ্যাকাউন্টে ইনভেন্টরিটা 0 করে রাখা আছে। রাইট, এটা কি অ্যাকাউন্ট ক্লোজ বলে? অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট তো ওপেনই থাকে, বাট অ্যাকাউন্টে যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে তখন এটা ক্লোজই থাকে আসলে। সো ওইটাকে আমরা অ্যাক্টিভেট করতে চাচ্ছি, যেহেতু আপনার অ্যাকাউন্ট একদম নিউ, আপনার অ্যাকাউন্টের হেলথ কিন্তু আস্তে আস্তে খারাপ হবে যতদিন বন্ধ রাখবেন। আচ্ছা, সাফায়েত সৈকত ভাই, আপনার স্টোরের কি নাম? সাফায়েত ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু এর আগের মিটিং গুলোতে এইভাবে জিজ্ঞেস করতাম না স্টোরের নাম। গত কয়েকটা মিটিং এ কিছু কিছু আননোন পারসন আমাদের মিটিং এ ঢুকেছে। এই দেখেন, এই সাফায়েত সৈকত নামে ঢুকলো, আমি জিজ্ঞেস করলাম, সে আসতে চলে গেল মিটিং থেকে। এর আগে একজন কি একটা নাম দিয়ে ফারিয়া নামে একজন ঢুকছিল, আমি তাকে জিজ্ঞেস করেছি, সে সাথে সাথে চলে গেছে স্টোর থেকে। এরা হচ্ছে কি, এরা আমার এখানে ঢুকে এরা বিভিন্ন ধরনের এই কথাবার্তা শুনবে এবং এরা আমাদের কাস্টমারদেরকে বিভিন্নভাবে টেক্সট মেইল করে, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে। আমাকে কয়েকজন আবার সেটা পাঠিয়েছেও। সো আপনারা বি কেয়ারফুল। আপনারা যদি এরকম কাউকে দেখেন বা আপনাদের কাছে যদি টেক্সট মেইল করে বা ইমেল করে বা কোনো কিছু করে, আপনারা অ্যাটলিস্ট তাদেরকে বলবেন যে আপনার পরিচয় দেন, আপনারা কেন কথা বলেন না ক্লাসে গিয়ে। আমাদের এক কাস্টমারকে একজন মেইল করেছে যে আপনার এই যা প্রফিট হয় আমরা এই প্রফিটের আরেকটু বেশি করে দেবো, আমরা এই কাজ করি, আপনি আমাদেরকে দেন, অ্যাকাউন্ট দেন, এরকম। তা আমি বিশ্বাস করি আমাদের সাথে যারা কাজ করে তারা অবশ্যই আমার সাথে, তাদের সবার সাথে আমার পার্সোনাল রিলেশন আছে। সে আমাকে এক্স্যাক্টলি সেই এসএমএসটা আমার কাছে টেক্সট করেছে, ভাই এটা কি আপনাদের লোক, দেখেন আমাকে এই টেক্সট করেছে। সো এই ধরনের আসলে আমাদের বাঙালি কমিউনিটি, আমরা বাংলাদেশি, আমরা নিজেদের কথা নিজেদের বলতে খারাপ লাগে, বাট আমাদের বাঙালি কমিউনিটিতে এই ধরনের লোকের অভাব নেই। হ্যাঁ, মানে নিজে কিছু করতে পারবে না, আরেকজন যদি কেউ কিছু করে সেখানে এসে কিভাবে অন্য একটা প্রবলেম ক্রিয়েট করা যায়, এটা সবসময় সবাই করার চেষ্টা করে দেখি। তো এইসব ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমি এই মাঝে মাঝেই দেখি কয়েকজন আননোন পারসন এসে ঢুকে মিটিং এ, ঢুকে কিছুক্ষণ থাকে চলে যায়। এর আগে আমি এটা লক্ষ্য করিনি, বাট আমাকে অনেক অ্যাকাউন্ট হোল্ডার বলেছে, ভাইয়া অনেক আননোন নাম দেখি আমরা, আপনারা একটু জিজ্ঞেস করবেন। এই জন্য আমি সবাইকে স্টোরের নাম জিজ্ঞেস করি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর বলেন, এরপরে আমি আরেকটা টপিকস নিয়ে আলাপ করবো। তবে ওয়ালমার্টের বক্স পাঠালে ওইটা কি করা যায়? ওয়ালমার্ট থেকে সবসময় আমরা অর্ডার করি, ওয়ালমার্টের সবসময় বক্সই পাঠায় না, ওয়ালমার্ট কখনো বক্স পাঠায় না। না। আমি যখন ওয়ালমার্ট থেকে অর্ডার করি পার্সোনালি, আমার তো সবসময় ওয়ালমার্টের বক্সেই আসে। ও আচ্ছা, সেটা তো আপনার পার্সোনালি আপনি অর্ডার করেছেন, বাট আমরা তো অর্ডার করি অ্যামাজনের জন্য, ড্রপ শিপিং এর জন্য, ওখানে ওয়ালমার্ট বক্স পাঠায় না। ও আচ্ছা আচ্ছা। না, স্পেশাল ইনস্ট্রাকশন আপনারা দেন যাতে এই ঝামেলাটা না হয়। হ্যাঁ, অবশ্যই, ওটা তো থাকেই। ওকে, এই নাফিস ভাই একটা গুড কোশ্চেন করেছেন, এটা আমি সবাইকেই সবার সাথে একটু আলোচনা করি। ইউর অফার্স নট এলিজিবল ফর এ ফিচার্ড অফার, এই ইমেল গুলো কেন দেয় অ্যামাজন? ভেরি গুড কোশ্চেন। এটা আমি অনেকদিন ভেবেছি কথা বলবো, কিন্তু আসলে কেউ জিজ্ঞেস করে না, আর আমার এই মিটিং এর সময় মনেও থাকে না। এনিওয়ে, এই ইমেলটা মনে হয় এ পর্যন্ত সবাই পেয়েছেন কিনা একটু বলেন তো। ইউর অফার্স নট এলিজিবল টু এ ফিচার্ড অফার। জি জি, আরেকটা আছে বাই বক্স অফার। ওকে, হয়নি। আমি যেটা বলেছি যে এই মানে এই কথাটা, এই কথাযুক্ত মেইল তো সবাই মনে হয় পেয়েছেন, তাই না? ইউর অফার্স নট এলিজিবল জি ভাই, ওকে, এটা সবাই পেয়েছেন এবং পাবেন, বা যদি কেউ বলেন যে পাননি, সেটাও আমি জানবো যে আপনি অবশ্যই পেয়েছেন। এটা কেন পায় এই অফারটা বা এই কথাটা, সেটা আমি বলি। এটা হচ্ছে অ্যামাজনের বাই বক্স উইন করার চেষ্টা করা এবং সেই চেষ্টায় ব্যর্থ হওয়ার পরে ওই মেইলটা অ্যামাজন পাঠিয়ে দেয়। এখন আপনি আবার মনে করবেন না যে ব্যর্থ হওয়া মানে কি। আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টের জন্য আমাদের ডেডিকেটেড একজন লোক আছে, কাজ করে আপনাদের অ্যাকাউন্ট নিয়ে। তো সবার ভিতরে একটা চেষ্টা থাকে যে আপনার অ্যাকাউন্টে কিভাবে ভালো সেল করা যাবে, কিভাবে বেশি সেল আনা যাবে, এটা সবার ভিতরে একটা প্রতিযোগিতা থাকে। কারণ কি? কারণ আমি বলি, কারণ হচ্ছে আপনাদের এই যে ওরা যে সেল করে দেয়, এটার উপরে আমরা ওদেরকে ইনসেনটিভ দেই।
সো যার যত সেল বেশি হয় সে তত ইনসেনটিভ বেশি পাবে, এই জন্য তারা এই চেষ্টাটা করে। তো এই চেষ্টার প্রথম যে চেষ্টাটা করে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটাকে বাই বক্স উইন করানো। এখন আপনারা নতুন অনেকেই হয়তো বাই বক্স উইন করানো কি এই জিনিসটা বুঝতে পারবেন না, বা আমি জানি না আপনারা জানেন কিনা। কারো কি কোনো আইডিয়া আছে বাই বক্স উইন করার ব্যাপারে? আচ্ছা, সম্ভবত নেই কারো কোনো আইডিয়া। বাই বক্স উইনটা হচ্ছে যখন কোনো একটা প্রোডাক্ট, আলমগীর আসসালামু আলাইকুম, আলমগীর ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ওকে, আমরা মিটিং এর মাঝখানে আছি, আপনি যেহেতু নতুন জয়েন করেছেন শুনতে থাকেন, পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমি নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। ওকে, সো বাই বক্স উইন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যখন আপনি একটা প্রোডাক্ট সেল করতে দেই, সাপোজ আমি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মনে করেন এই প্রোডাক্টটা আমি সেল করব, আপনার যে কোনো আপনার অ্যাকাউন্টে এই প্রোডাক্টটা লিস্টিং করার জন্য আমি চেষ্টা করছি এবং সেল করব। যখন আমি লিস্টিং করার ট্রাই করি তখন আমরা দেখি যে অ্যামাজনের আমার এই প্রোডাক্টের কতজন কম্পিটিটর আছে। তো ওরা দেখায় যে তোমার এই প্রোডাক্টটা 80 জন লোকে সেল করতেছে, অ্যামাজনের স্ক্রিনে দেখায় যখন আমরা এটাকে লোড করতে যাই তখন, অথবা দেখায় যে তোমার এটা 5 জন লোকে সেল করতেছে। ওকে, তারপরে দেখা হচ্ছে তোমার লোয়েস্ট প্রাইস কত এবং হাইয়েস্ট প্রাইস কত। তো যখন লোয়েস্ট প্রাইস দেখি আমরা যে হ্যাঁ লোয়েস্ট প্রাইস এটা $80 আছে, হাইয়েস্ট প্লাস হচ্ছে $85 আছে, আমরা তখন আমাদের একটা প্রাইসিং এর একটা সিস্টেম আছে, ওই সিস্টেম ফলো করে আমরা ওই গাইডলাইন ফলো করে আমরা চেষ্টা করি এমন একটা প্রাইস দেওয়ার যাতে করে আপনার ওই প্রাইসটা অ্যামাজন নিয়ে নেয় যে হ্যাঁ দিস ইজ ভেরি গুড প্রাইস, এবং এই প্রাইসটাকে অ্যামাজন নিয়ে ওইটা বাই বক্সে দিয়ে দেয়। আচ্ছা, বাই বক্স হচ্ছে আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টে ঢুকলে বাই বক্স নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে একটা প্রোডাক্টে যখন বাই বক্স উইন করে দ্যাট মিনস অ্যামাজন আপনাকে, আপনার ওই প্রোডাক্টটাকে অ্যামাজন রিকগনাইজ করে কাস্টমারকে বলে যে তুমি এর কাছ থেকে প্রোডাক্টটা কিনো। এখন আমি এই প্রোডাক্টটা মনে করেন আমি বিক্রি করতে, আমি 80 টাকায় বিক্রি করার জন্য দিলাম, আদার্স অনেক কেউ হয়তো এটাকে $85 সেল করে, কেউ হয়তো এটাকে $78 সেল করে। এখন বাই বক্স উইন মানে এই নয় যে আমি তাকে আমার প্রোডাক্টটা সর্বনিম্ন রেটে সেল করছি, নট লাইক দ্যাট। আপনার প্রোডাক্টের রেট যেটা থাকবে তো থাকবেই, প্লাস আপনার অ্যাকাউন্টের পারফরমেন্স থাকতে হবে ভালো, যেমন আপনার অ্যাকাউন্টের হেলথ ভালো থাকতে হবে, অ্যাকাউন্টের যতগুলো হেলথ ভালো থাকার ক্রাইটেরিয়া গুলো আছে ওইগুলো যদি সব ঠিকঠাক থাকে, এবং প্রাইসটা আমরা যে ক্যালকুলেশন করে দেই সেটা যদি, এটা তো কম্পিউটার আসলে ডিসাইড করে, কোনো হিউম্যান বিং ডিসাইড করে না, কম্পিউটার যদি ওইটাকে নিয়ে নেয়, নিয়ে নিলে কি করবে, যখনই কোনো লোক এই প্রোডাক্টটা খুঁজবে ইন্টারনেটে, মানে অ্যামাজনে গিয়ে খুঁজবে, ইভেন ইন্টারনেটে যদি কেউ এই ফিক্স প্লাস লিখে এটাকে যদি কেউ প্রেস করে, তখন তার উইন্ডোতে প্রথমেই যে মেসেজটা যাবে বা প্রথমেই যে এই প্রোডাক্ট সহ যে অ্যাকাউন্টটা যাবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এখন 10 মিলিয়ন পিপল যদি এই প্রোডাক্ট সেল করে বা 1 মিলিয়ন পিপল যদি এই প্রোডাক্ট সেল করে, আপনার সর্বোচ্চ আপনার অ্যাকাউন্টটা মানে সর্বোচ্চ লেভেলে মানে টপে স্ক্রিনে আপনার এই প্রোডাক্টটা থাকবে, এবং অ্যামাজন আপনাকে মানে ওই জায়গায় সাজেস্ট করা থাকবে যে পারচেজ, মানে আপনার অ্যাকাউন্টের ওইটা যদি কেউ পারচেজ করে তখন আপনার অ্যাকাউন্টটা চলে যাবে ওখানে, কেউ পারচেজ বাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে অর্ডারটা চলে যাবে। দ্যাট ইজ কল্ড বাই বক্স উইন। সো যখন বাই বক্স উইন হয় তখন কি হবে, যখন বাই বক্স উইন হবে তখন হবে যে যখন ওই প্রোডাক্টটা বাই বক্স উইন হলো এবং তারপর থেকে ওই প্রোডাক্টটা যারাই খুঁজতে থাকবে তারা তো আপনার প্রোডাক্ট পেয়ে যাবে। যদি সবাই চোখ বন্ধ করে অর্ডার করতে থাকে তাহলে আপনার প্রচুর অর্ডার পাবেন। দেখা গেল একদিনে এমন আছে, আমাদের এরকম অনেক রেকর্ড আছে যে একটা প্রোডাক্টের আমরা 400 অর্ডার পেয়েছি, সেম প্রোডাক্টের 400 অর্ডার এট এ টাইম একদিনে, এরকম রেকর্ড আছে কয়েকটা অ্যাকাউন্টে। সো এই বাই বক্স উইন করার জন্য যখন আমরা ট্রাই করি, যখন ওরা ওই ট্রাই করার পরে ওরা দেখে যে না আমার অ্যাকাউন্টে আমি এটা পেলাম না, তখন আপনারা ইয়েটা পেয়ে যান, এই যে এই ইমেলটার কথা বলেছি, এই ইমেলটা আপনারা তখন পান যে তোমার অফারটা এলিজিবল না ফিচার অফারের জন্য। সো দ্যাট ইজ দা, ওই মেইলের গুরুত্বটা এটাই, এটা তেমন কিছুই না, অনেকেই ভয় পেয়ে আমার কাছে এটা পাঠিয়ে দেয়, মোস্ট অফ দ্য টাইম অনেকে মনে করে যে এটা কি ভয়ঙ্কর কিছু কিনা। সো এটা ভয়ের কিছু নাই, এই মেল পেলে এটাকে ডিলিট করে দিয়ে, এটা কোনো সমস্যা না বা এটা কোনো প্রবলেমেটিক মেল না। বুঝতে পেরেছেন আশা করি সবাই। আরেকটা ইমেল আসে, ওটা যে প্রোডাক্ট প্রাইস ইজ টু লো। আচ্ছা, প্রোডাক্ট প্রাইস ইজ টু লো, দ্যাট ইজ অলসো দ্য সেম থিং।
হ্যাঁ, যদি আমরা অনেক সময় প্রোডাক্ট প্রাইস বসাতে গিয়ে আমরা অনেক সময় ক্যালকুলেশন করতে ভুল করি, বা আমরা একটু ভাবি যে দেখি একটু কম প্রাইস দিয়ে হয়ে যায় কিনা, কিন্তু তখন অ্যামাজন যখন আমাদেরকে সতর্ক করে যে হ্যাঁ এটা তোমার বেশি লো হয়ে গেছে, তখন আমরা ওইটাকে আবার ঠিক করে দেই। কিন্তু ওই সতর্কটা যে করে ওই সেম, মানে এটা তো যেহেতু আপনারা বুঝতে পারবেন যে অ্যামাজন তো এভরিথিং, আপনার সাথে তো পার্সোনালি কারো অ্যাকাউন্টের কোনো রিলেশন নাই, বা কেউ পার্সোনালি আপনার অ্যাকাউন্টকে টেক কেয়ার করেন, এটা হচ্ছে সম্পূর্ণ সফটওয়্যারে করে। সো যাই হোক না কেন সবকিছু আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। হ্যাঁ, আমরা যাই করি না কেন আপনার অ্যাকাউন্টে, যদি কোনো অ্যাকাউন্ট রিলেটেড কোনো কিছু, যেমন আপনার অ্যাকাউন্টে আমরা যখন একটা কি বলে একটা প্রোডাক্ট অ্যাড করি, দেখবেন আপনার কাছে নোটিফিকেশন গেছে। একটা প্রোডাক্ট যখন সেল হয় নোটিফিকেশন যায়। কাস্টমার যখন কোনো, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, কাস্টমার কোয়েরিজ। কাস্টমার কোয়েরিজ এর মেইল তো আপনারা অলমোস্ট এভরিডে পেয়ে থাকবেন। কাস্টমার বলে যে আমার প্রোডাক্ট পাইনি, হোয়ার ইজ মাই প্রোডাক্ট, অথবা বলে যে প্রোডাক্টের কি বলে আমরা অর্ডার করেছি, কোথায় আমার প্রোডাক্ট 3 দিন হয়ে গেল, অথবা কেউ বলে এই প্রোডাক্টের সাইজ কত, অথবা কেউ বলে এই প্রোডাক্টের ওয়েট কত, এরকম বিভিন্ন টাইপের কোয়েরিজ আসে। এটা নিয়ে কেউ ওয়ারিড হবেন না, এটার অ্যান্সার আমরা সাথে সাথেই দিয়ে দিই। আপনাদের কাছে ওই মেইলটা হয়তো যায়, বাট এটার অ্যান্সার কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দিই। আপনারা যদি মানে কি বলে এটাকে, যদি অ্যাকাউন্টে রেগুলার ঢুকে থাকেন তখন দেখবেন যে প্রথম অবস্থায় মেসেজের বক্সে দেখবেন কাস্টমার মেসেজ অনেক চলে আসছে বা অনেক থাকে, পরবর্তীতে দেখবেন মেসেজগুলো আর নেই। দ্যাট মিনস ওই মেসেজগুলোকে আমরা অ্যাড্রেস করি, সব মেসেজগুলোকে অ্যাড্রেস করি এবং সবার উত্তর দেওয়া হয়ে যায়। হ্যাঁ, সো এই কাস্টমার কোয়েরিজ যে টাইপের মেইলগুলো আসে, এটাকে নিয়েও আপনাদের কোনো ওয়ারিড হওয়ার কিছু নেই, এটা আমরা অ্যান্সার করে দিই। আর কি বলছিলেন, আর কি কোন ভাই কি বলছিলেন, সরি। সেম ধরনের আরেকটা আসে হচ্ছে প্রাইস কম্পেয়ার কি হাই, এটাও আসে। ওই সেম থিং আমরা যখন বাই বক্স উইন করার ট্রাই করি, কোনোটা আসে প্রোডাক্ট হাই, প্রাইস হাই, কোনোটা আসে প্রাইস লো, আর কোনোটা আসে হচ্ছে যে নট এলিজিবল ফর ফিচার অফার। আর যখন আমরা উইন হয়ে যায় তখন আর কোনো কিছু হয় না, তখন তো অটোমেটিকলি এটা চলে যায়। সো উইন হয়ে গেলে হলো, আর না হয়ে গেলে আপনি যে কোনো একটা মেল পেয়ে যাবেন, এরকম একটা মেল, যে কোনো একটা মেল চলে আসবে আপনার। দ্যাটস ইট, এটা আর কিছুই না। আচ্ছা, ওকে, এখন আমি একটা জিনিস আপনাদেরকে আরেকটু বলি, সেটা হচ্ছে যেহেতু আজকে পার্টিসিপেন্ট খুবই কম, আসলে বেশি ডিসকাশন আর কি করব, সবাই এখানে যে কয়জন আছেন, আমি ছাড়া আরো 10 জন দেখা যাচ্ছে, 10 জন আছেন। এই 10 জনের ভিতরে কার, আপনারা বলেন যে কার প্রাইম নাই, আমাকে একটু কাইন্ডলি বলবেন। অ্যামাজন প্রাইম। ভাইয়া অ্যামাজন প্রাইম কি আপনার এই আপনার পার্সোনালটা হলে হবে নাকি আলাদা আরেকটা প্রাইম করতে হবে? না না না, পার্সোনাল অ্যাকাউন্টের, পার্সোনাল আপনার যে পার্চেজ অ্যাকাউন্ট আছে ওই পার্চেজ অ্যাকাউন্টের প্রাইম। জি ভাইয়া আমার আছে। ওকে, সবার আছে তো, রাইট? আচ্ছা, আচ্ছা তানিয়া আপা আছেন নাকি? আপনার কি প্রাইম আছে? জি ভাই, আমার প্রাইম আছে। আপনি কি দিয়েছেন ওটা হ্যাঁ। লগইনটা? ওকে ফাইন। হ্যাঁ, দিয়েছি। ওকে, এটা আমরা কেন বলছি, এক হচ্ছে ওয়ালমার্টের একটা প্রবলেম ফেস করছি, আর দ্বিতীয় হচ্ছে আমরা দুটো ভাবে প্রোডাক্ট সার্চিং করি, দুটো ওয়েতে করি। একটা হচ্ছে অ্যামাজন থেকে একটা ওয়ে আছে প্রোডাক্ট সার্চিং করার, এটা সত্যি কথা বলতে আমাদের বিজনেস কি বলে সিক্রেসির জন্য আমি বলছি না কিভাবে করি। আর একটা হচ্ছে সফটওয়্যারটা সবাই জানে। তো সফটওয়্যার মাধ্যমে করলে মাঝে মাঝে দেখা যায়, আমাকে মাঝে মাঝে ওরা যারা করে ওরা আমাকে পাঠায় মাঝে মাঝে, ভাইয়া এই দেখেন অ্যামাজন প্রাইমের খুব ভালো ভালো প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট সেল করলে, 200 টাকার প্রোডাক্ট সেল করলে $100 প্রফিট। ক্যান ইউ ইমাজিন? $300 প্রোডাক্ট সেল করলে $100 প্রফিট। সামটাইম $600 প্রোডাক্ট সেল করলে $200, ইভেন $250 প্রফিট। এরকম আছে, এরকম হয়। এখানে আমি নাম বলছি না, অনেক অ্যাকাউন্ট হোল্ডারের এরকম সেল হয়েছে, তারা দেখেছে তাদের অ্যাকাউন্টে এরকম সেল হয়েছে। যাই হোক, সো এই অফারগুলো আমরা তখন নিতে পারি না যদি দেখি প্রাইম না থাকে। প্রাইম না থাকলে আমরা এই অফারগুলো তখন নিতে পারি না। তো যার জন্য আমি আসলে সবাইকে একটু, এটাকে কি বলে বাংলা একটা কথা আছে না, রয়েস হয়ে আর কি, সবাইকে আস্তে ধীরে বলি যে ঠিক আছে আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করেছেন, প্রথমেই বলবো যে এই প্রাইম করেন, তারপর আরেকটা করেন, আপনারা যাতে হ্যাবিচুয়েটেড হন, আস্তে আস্তে সবকিছু মানুষ অ্যাবজর্ব করতে পারে। এই জন্য আমি বলি না, আদারওয়াইজ আমি প্রথমেই বলে দিতে পারি যে আপনারা এটা করেন, তারপর আমাকে অ্যাকাউন্ট দেন। কিন্তু আমি চাই না যে আপনাদের কোনো প্রেশার দিতে, আপনারা অ্যাকাউন্ট ওপেন করেছেন, করেন আস্তে আস্তে, তারপরে আমি বলি যে হ্যাঁ এটা করেন, এটা করলে আপনার জন্য ভালো হবে, অ্যাকাউন্টের জন্য ভালো হবে, আমরা অর্ডার পাবো। আমাদের সবার টার্গেট কি? সবার টার্গেট হয় এখান থেকে একটা ছোটখাটো ইনকাম হোক। তো সেটা যদি একটু ছোটখাটোটাকে আরেকটু যদি বাড়াতে পারি, সেটা তো সবার জন্যই ভালো।
কিন্তু এটা আমি এট এ টাইম বলি না। যেমন এখন কিন্তু আমি আপনাদের কাউকেই বলছি না যে বিজনেস প্রাইম করেন, কিন্তু আমার যারা পুরোনো অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের মিটিং এ কিন্তু আমি আরো বলি যে কার কার বিজনেস প্রাইম নেই, বিজনেস প্রাইম গুলো কিন্তু শেষ করতে হবে। অ্যাজ বিকজ যে আপনারা নিউ, আপনাদেরকে আমি এখনই বিজনেস প্রাইমের ব্যাপারে বলছি না। আরেকটু বোঝেন, আরেকটু দেখেন, 1 মাস আপনাদের যাক, আপনারা প্রফিট শিট হাতে পান, আপনারা ট্রানজাকশন গুলো কিভাবে হয়, কিভাবে আমরা যাচ্ছি, কি কাজ করতেছি, এই জিনিসগুলো আপনাদের বোঝার দরকার আছে। যখন আপনারা এগুলো বুঝবেন তখন আমরা বলবো যে আপু ভাইয়া আমরা এটা করছি, এখন আমরা এটা করব, এই জন্য আমার বিজনেস প্রাইম দরকার। এখন আপনাদের শুধু বলছি অ্যামাজন প্রাইম, অ্যামাজন পার্সেস থেকে প্রাইমটা নিয়ে নেবেন। আমরা অ্যামাজন প্রাইম দিয়ে ইনশাল্লাহ নেক্সট 1-2 মাস আমরা কাজ করবো এইভাবে অ্যামাজন প্রাইম দিয়ে। কাউসার ভাই, আপনার কি স্টোরের নাম ছিল জানি? ম্যাগ্রো। ম্যাগ্রো, আপনার কি অবস্থা? আজকে কি কোনো অর্ডার ছিল? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ পাইতেছি, প্রতিদিনই অর্ডার পাইতেছি। ওকে, গুড। আপনি প্রাইম দিয়েছিলেন তো, রাইট? জি ভাই। ওকে, আমার একটা প্রশ্ন আছে ভাই। জি বলেন। হচ্ছে যে ধরেন আমরা যদি কেউ দেশে যাই, তাহলে সেই ক্ষেত্রে জুবার ভাই বা যে আমাদেরকে অ্যাকাউন্টে টেক কেয়ার করে বাংলাদেশ থেকে, ওনারা যখন ওপিটি নাম্বার চাবে, আমরা এটা কিভাবে দেব? আমাদের তো মোবাইল বন্ধ থাকবে তখন। না, ওটিপি নাম্বার তো আপনাকে লাগে না। আমরা তো আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়েছি হচ্ছে আপনার অ্যাকাউন্টের ছেলে হিসাবে, চাইল্ড, আমরা চাইল্ড নিয়েছি আপনার কি বলে পারমিশন। আজকেও আমার কাছ থেকে জুবার ভাই নিছে, এর আগেও 2 দিন নিছিল। তো আমার মনে হয় এরপর থেকে মনে হয় আর লাগবে না। না না, এটা দুটো 2-3টা কারণে অনেক সময় হয়। কি হয় আমি বলি আপনাকে, আপনারা বুঝবেন। এটা অনেকের ক্ষেত্রেই হয়, এই জন্য বলছি। 1 মিনিট। ওকে, কি জানি বলছিলাম, আমাকে একজনে মেসেজ করেছে, আমি মেসেজে আনসার দিলাম। ওটিপির ব্যাপার, ওটিপির কথা বলছিলাম, রাইট? জি ভাই। ওটিপি হচ্ছে যখন প্রথম অবস্থায়, যখন নতুন অবস্থায় আপনাদের কাছ থেকে আমরা অ্যাকাউন্টে নেই, তখন একবার ওটিপি যায়, এরপরে আর দরকার হয় না। কিন্তু আমাদের যারা এক্সিকিউটিভ ওখানে কাজ করে, এদের মাঝে মাঝে হয় কি, যেমন মনে করেন কেউ একটা আপনার অ্যাকাউন্টে একটা ডিভাইসে ওটা রান করতেছিল, সামহাউ সাম রিজন ওই ডিভাইসের কোনো একটা প্রবলেম হয়েছে, রিবুটিং হচ্ছে বা কোনো কারণে এটা লগ আউট হয়ে গেছে। এখন সে কিন্তু আর ওইটাকে ঢুকতে পারবে না। এখন আবার তাকে যদি নতুন করে নিতে হয়, তখন আপনার সাথে কথা বলতে হবে বা আপনার কাছ থেকে ওটিপি নিতে হবে। এরকম হয় আর কি, ইউজুয়ালি। এছাড়া হয় না। এরকম দেখবেন অনেকে আছে যে তারা হয়তো পুরোনো অ্যাকাউন্ট হোল্ডার আছে যারা, তারা হয়তো আমার মনে হয় না 2-3 মাসে আরেকবার ওটিপি দিচ্ছে, লাগেও না, এরকম অনেকেরই আছে। সো ওইটা ওই কারণে হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম একবার নেওয়ার পরে আপনাদের সাথে আমাদের আর ওটিপির আর দরকার হয় না। তারপরে যদি আপনি বাংলাদেশে যাওয়ার পরে যদি এরকম কোনো প্রবলেম হয়, আপনি আমাদেরকে যেটা করবেন, আমরা একজনের ক্ষেত্রে এটা করেছি, আপনার ফোনটা যদি এখানে কারো কাছে রেখে যান, তাকে বলতে পারেন যে যদি এরকম কোনো সময় আমরা বলি, তুমি তাহলে ওটিপিটা দিয়ে দিও। অথবা আপনি কি করতে পারেন, বাংলাদেশে যাওয়ার আগে বলবেন আমরা ওটিপিটা যাতে আপনার ইমেইলে যায়, আমরা সেই ব্যবস্থা করে দেবো, আপনি ইমেইলে থেকে ওটিপিটা নিতে পারবেন। আপনার তখন মোবাইলে যাবে না, ইমেইলে অ্যাপ্রুভালের জন্য যাবে। ওটা করা যেতে পারে। আবার ওটিপির সফটওয়্যার আছে একটা, আমরা ওটিপির সফটওয়্যার ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি আমার সাথে পরে যোগাযোগ করবেন, আমি বলে দেবো আপনাকে কোন ভাবে করলে ভালো হয়। ঠিক আছে ভাই। জি, থ্যাংক ইউ। আরে আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলুন। আমাজন প্রাইম আমি তো 1 বছরের জন্য নিয়েছি। এখন আমি যদি পরবর্তীতে যদি আমি বিজনেসটা নিতে চাই, তখন কি এটাকে আমি ট্রান্সফার করতে পারবো নাকি? হ্যাঁ, আপনি বিজনেসটা যখন নিবেন ভাইয়া, তখন ওইটাকে ক্যান্সেল করে দিবেন। ট্রান্সফার কিছু না, জাস্ট ওইটাকে বিজনেসটা ওপেন করে ওইটাকে ক্যান্সেল করে দিবেন। আচ্ছা, জি। আর কোনো সমস্যা নেই। জি। আর আপনারা যারা অ্যামাজন প্রাইম নিয়েছেন, আশা করি এখানে সবাই নিয়েছেন মনে হয়, কারণ এই 2-1 দিনে আজকে কালকের ভিতর অনেকেই আমাকে দিয়েছেন। আমি জাস্ট অল্প একটু টাচ দিই আপনাদেরকে, যেটা বলেছি, অ্যামাজন বিজনেস প্রাইম হচ্ছে আপনার মোস্ট প্রফিটেবল এবং অনেক সুযোগ সুবিধা আছে অ্যামাজন বিজনেস প্রাইমে। আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়েই শুধু আলোচনা করব এবং আমি কিছু ফিচার দেখাবো আপনাদেরকে বিজনেস প্রাইমে গেলে কি কি বেনিফিট গুলো আমরা পাই। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অ্যামাজন বিজনেস প্রাইম যদি আপনারা নিতে চান, ইউ মাস্ট হ্যাভ এলএলসি। সো আপনারা এলএলসি যার নাই, বা যদি কারো থেকে থাকে তো ভালো, যাদের নাই তারা একটু এলএলসি ওপেন করে নেবেন। এলএলসি ওপেন করার জন্য তেমন কোনো কঠিন কিছু না, আবার একটু কঠিন আছে। এই জন্য আপনারা একটু দয়া করে কোনো একটা অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে নেবেন।
সিপিএ হলে আরো ভালো হয়, যদি সিপিএ নাও হয় নর্মাল অ্যাকাউন্টেন্ট হয় তাও ভালো হয়, পরিচিত জন যদি থাকে তাদের সহায়তা নিয়ে একটা এলএলসি ওপেন করে ফেলবেন। এলএলসি ওপেন করা হয়ে গেলে যেহেতু আপনার বিজনেস এই অ্যামাজন নর্মাল প্রাইম আছে, এলএলসিটা ওপেন করা হয়ে গেলে আমাদেরকে জানাবেন, বা হ্যাঁ আমাদেরকে জানালে আমরা আপনার ওইটাকে হেল্প করব, কিভাবে এটাকে নেওয়া যায় সেই ব্যাপারে হেল্প করব। এটা আপনিই করতে পারবেন, তারপর আমরা হেল্প করব যাতে আপনার এটা করে ফেলা যায়। দেন হচ্ছে আপনার ট্যাক্স এক্সাম্পশন। এলএলসি যখন আপনি ওপেন করবেন তারপরে আপনাকে রিসেল সার্টিফিকেটটা আপনারা কিভাবে পেতে পারেন, আমি রিসেল সার্টিফিকেটের ব্যাপারে কয়েকটা ভিডিও করেছিলাম, আপনারা যদি দেখে থাকেন তো ভালো, না দেখলে আমি লিংক দিয়ে দেব। রিসেলার সার্টিফিকেটটা যদি আপনারা নিতে পারেন, আমাদের এখানে কয়েকজন আছে নিয়েছেন, আজকে আমাকে একজনে জানিয়েছেন যে ভাই আমি রিসেলার সার্টিফিকেট নিয়েছি। তো রিসেলার সার্টিফিকেটটা নিলে ওয়ালমার্ট থেকেও ট্যাক্স এক্সাম্পশন পাওয়া যেতে পারে বা পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামাজন বিজনেস প্রাইম থেকেও পাবেন। তখন কি হবে দেখেন, আপনি যদি এখন $10,000 প্রোডাক্ট কিনেন সারা মাসে, তো $10,000 আপনি নর্মাল একটা ক্যালকুলেশন করে দেখেন যে নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স 8.75%, তাহলে কত টাকা ট্যাক্স আসে? ভার্জিনিয়া হচ্ছে 6%, বা আদার কোন স্টেটে 4% বা 7%, হোয়াটএভার, যেটাই হোক না কেন ওই পরিমাণে যে ট্যাক্সের অ্যামাউন্টটা এটা আপনার আর দেয়া লাগতেছে না, আপনি ওই ফুল টাকাটা পেয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু অনেকে আবার ভয়টা পেতে পারেন, আপনারা প্লিজ ভয় পাবেন না, দিস ইজ লিগাল, দিস ইজ নট ইলিগাল। রিসেলার মিন হচ্ছে আপনি বাংলাদেশ কি বলে ইউএস গভর্নমেন্টকে বলছেন যে আমি এই প্রোডাক্টটাকে নিজে পারচেস করে কনজিউম করছি না, আমি এটাকে রিসেলের জন্য নিচ্ছি, বা আমি এটাকে ফাইনাল কনজিউমারের কাছে সেল করতেছি, আমি আরেকজনের কাছে সেল করতেছি, আই এম নট দ্য ফাইনাল ইউজার। তো তখন আপনার যখন আইআরএস কে এটা বলবেন বা যে কোনো আপনার অথরিটিকে বলবেন, সে বলবে যে তুমি যে আপনি ওয়ালমার্টকে বলবেন যে আই এম নট দ্য ফাইনাল ইউজার, আই এম রিসেলিং দিস প্রোডাক্ট, তখন ও আপনাকে ওয়ালমার্ট আপনাকে বা অ্যামাজন আপনাকে বলবে হোয়াট ইজ দ্য ডকুমেন্টেশন, তোমার ডকুমেন্টেশন দাও আমাকে, কি তুমি যেটা রিসেল করো এটা ডকুমেন্ট কি। তখন আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট তো আছেই, প্লাস হচ্ছে আপনি তখন আপনার এলএলসিটা দিবেন, আদার যেসব ডকুমেন্ট আছে ওগুলো দিবেন, ওরা দেখলেই বুঝবে যে হ্যাঁ ইউ আর সেলিং দ্য প্রোডাক্ট, তখন কিন্তু ওরা আপনাকে অ্যাপ্রুভ করে দিবে যে ওকে ফাইন ইউ ডোন্ট নিড টু পে ট্যাক্স। যখন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, দ্যাটস ইট, আপনার আর কোনো কিছু দরকার নেই। আপনি এরপরে এখন যে প্রোডাক্টটা যে দামে পারচেস করছেন ওইটার সাথে কিন্তু আপনার ট্যাক্স অ্যাড হচ্ছে, আপনারা গিয়ে আপনাদের স্টেটমেন্টে দেখবেন কি পরিমাণে ট্যাক্স আপনি পে করেছেন, ওই সমস্ত ট্যাক্স আপনার মওকুফ হয়ে যাবে, কোনো ট্যাক্স আপনার পে করা লাগবে না। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা বিজনেস প্রাইম থেকে অর্ডার করি আপনার ফ্রি ডেলিভারি, এটা আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে আপনার কোনো ডেলিভারিতে 1 টাকাও চার্জ হবে না। তার মানে আপনি ফ্রি ডেলিভারি পাচ্ছেন, ওখান থেকে আপনার কিছু টাকা সেভ হচ্ছে, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, এটা তো জানেন অ্যামাজন প্রাইমে যাই হোক না কেন আপনার ডেলিভারি ফ্রি, 1 টাকাই হোক আর 500 টাকাই হোক। আর হচ্ছে আপনি ট্যাক্স ফ্রি পাচ্ছেন। তাহলে এখন যে প্রফিট হচ্ছে, একটা প্রোডাক্টে যদি 2 টাকা প্রফিট হয় তখন কিন্তু আপনার ওইটা অ্যাটলিস্ট 50% বেড়ে যাবে। হ্যাঁ, ওখান থেকে আপনার ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে, আপনার ডেলিভারি ফ্রি হয়ে যাচ্ছে, এইসব মিলিয়ে দেখবেন যে আপনার আরওআইটা বেশ ভালো পর্যায়ে চলে গেছে। এটি হচ্ছে অ্যামাজন বিজনেস প্রাইমের বেনিফিট। যারা এখন নরমাল প্রাইম নিয়েছেন তারা এলএলসি করে ফেলবেন, আমরা আপনাকে হেল্প করব বিজনেস প্রাইমের জন্য। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। অ্যামাজন প্রাইম যেটা, এখন ব্যাপার হচ্ছে যে অ্যামাজন প্ল্যাটফর্ম থেকে আমি প্রোডাক্টটা সোর্সিং করে আবার অ্যামাজন প্ল্যাটফর্মের কাস্টমারকে বিক্রি করছি, তাহলে মধ্যখানে আমার প্রফিটটা থাকবে কিভাবে? আচ্ছা, এইটা দামটা তো সেমই হবে। ওকে, এইটা যখন আমরা যখন করব বা আমরা যখন এইটা নিয়ে আলোচনা করব তখন আপনাকে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। এখন মানে মুখে বললে ইটস ভেরি ডিফিকাল্ট টু মানে আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমরা এটা নেক্সট কোন একটা ক্লাসে আমরা এটাকে দরকার হলে আপনার অর্ডার শিট নিয়ে দেখিয়ে দেব। মানে এখন বললে তো ওইভাবে বলা যায় যে আমরা হয়তো একটা জিনিস 6 টাকায় কিনলাম, ওইটা হয়তো আমরা 9 টাকায় বিক্রি করলাম, 3 টাকা প্রফিট হলো এরকম। বাট ওরকম না করে আমরা প্র্যাকটিক্যাল আপনাকে, আমি এর আগে এরকম শিট বিশ্লেষণ করেছি, একটা শিট নিয়ে শিটের উপরে আমরা কথা বলেছি, ওইভাবে করে আমরা নেক্সট হয়তো একটা মিটিং এটা বুঝিয়ে দেব। তো আপাতত প্রাইমই থাকি আমরা, প্রাইম থেকে পরবর্তীতে যখন বিজনেস প্রাইমে যাব বা যাওয়ার আগে এই প্রাইমের যে মজাটা, এটা আমরা প্রাইম থেকে কিনলে কি হয় বা কেনার পরে কি টাইপের বেনিফিট গুলো আসে, এটা আমরা একটু বুঝিয়ে দেবো নেক্সট কোন একটা মিটিং এ, তখন এটা বুঝতে পারবেন বা দেখতে পারবেন। আচ্ছা, কে মেসেজ করেছে আমি একটু মেসেজ দেখি। কানেক্ট গুগল মেসেজ উইথ ইওর ফোন, ওকে, হ্যাঁ এটা আমি জানি, এটাই আমি বলেছি। নাফিস চৌধুরী ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই যে ওটিপির ব্যাপারে এই জিনিসটা আমিও জানতাম, আমি এই জন্য বলেছি আপনারা অ্যাপস ইউজ করতে পারেন, অথবা এই যে উনি লিখেছে যে কানেক্ট গুগল মেসেজ উইথ ইওর ফোন, ইউ ক্যান অ্যাক্সেস ওটিপি ফ্রম এনিহোয়ার। রাইট।
সো এটা এইভাবে ওটিপি নেওয়া যেতে পারে। আবার ওটিপির জন্য আলাদা সফটওয়্যার ইউজ করা যায়, ওইভাবে করলেও আপনার ওটিপি বাংলাদেশে কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে পেতে পারবেন। থ্যাংক ইউ নাফিস ভাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? তো ভাই আমার অ্যাকাউন্টে একটা রিফান্ড শো করতেছে বেশ অনেকদিন যাবত। হুম, এটা ওই যে ছোট ছোট যে টাইলস গুলো থাকে, একটা টাইলস হচ্ছে রিফান্ডের টাইলস, তো এখানে একটা রিফান্ড অনেকদিন শো করতেছে, তো ওইটা কি করা হবে? এটা কি মানে যে আমার কিছু করতে হবে নাকি? না না, আপনার কিছু করতে হবে না, আপনার কিছু করতে হবে না। আচ্ছা, রিফান্ডের ব্যাপারে আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে। এই প্রশ্নটা অনেকেই আমাকে করেন। দর্শক, সংবাদ শেষ করব সাকরান উৎসবের খবর দিয়ে। আচ্ছা, কারো বোধহয় ইয়ে আছে, এটা মিউট করে রাখা ভালো। ওকে, রিফান্ডের ব্যাপারে একটা জিনিস আমি বলি সবাইকে, যে প্রবলেমটা সবাই আমাকে অনেকেই প্রশ্ন করেন, এটা একটু বুঝে নেন সবাই। আপনার অ্যাকাউন্টে সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে অনেকের সাথে আমাদের এই শীট দেওয়ার সময় অনেকের সাথে অনেকভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেকে বুঝতে পারে না, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আপনার অ্যাকাউন্টে যখন কেউ কোনো অর্ডার করে, যেমন আজকে আপনার অ্যাকাউন্টে $100 অর্ডার আসলো, ধরেন কবির ভাইয়ের অ্যাকাউন্টে আজকে $100 অর্ডার আসলো, অথবা যে কোনো কারো অ্যাকাউন্টে $100 অর্ডার আসলো। এখন আমরা দেখলাম কি যে এই প্রোডাক্টটা ওয়ালমার্টে নেই, অথবা আমরা দেখলাম যে আপনার কার্ডে প্রবলেম হচ্ছে, আপনি কোনোভাবেই ওই কার্ড ইউজ করে আমরা অর্ডার করতে পারছি না, অথবা ওয়ালমার্টে একটা প্রোডাক্ট আছে আর 6টা প্রোডাক্টের ভিতরে একটা আছে আর 5টা নেই। তো এখন আমরা কি করি সাধারণত, যদি প্রোডাক্ট না থাকে তখন একটু ওয়েট করি যে দেখি আর একটু কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। যদি দেখি যে না, কোনোভাবেই ওয়ালমার্টে আর দাম কমছে না বা ওখানে অ্যাভেলেবেল হচ্ছে না, তখন ওই সেম প্রোডাক্ট আমরা খুঁজি অন্য কোনো জায়গায়, অন্য কোনো সোর্সিং থেকে পাওয়া যায় কিনা। যদি একান্তই দেখি যে না, কোথাও পাচ্ছি না, প্রোডাক্টটা নাই একদম, তখন কি হয়, তখন আমরা কাস্টমারকে বলি যে তোমার এই প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই, আমরা হয়তো পরে দিতে পারবো, তোমার যদি খুব আর্জেন্ট হয় তুমি অন্যভাবে ট্রাই করতে পারো। আরেকটা সিস্টেম হচ্ছে অ্যামাজনকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানানো। এটা আপনাদের সবাইকে বলছি, যদি এরকম হয় কখন আমরা বলবো আপনারা অ্যামাজনের সাথে কথা বলবেন। অ্যামাজন বলেছে আমাদেরকে যে যখনই কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে তোমরা যদি দেখো যে তোমাদের হাতে নাই, অ্যামাজন তো আর জানে না যে আমরা ড্রপ শিপিং করি বা ওয়ালমার্ট থেকে নেই। অ্যামাজন জানে আপনি প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেন বা আমি দিচ্ছি বা যে কোনো কেউ দিচ্ছে। ইনফ্যাক্ট অ্যামাজন জানে, মানে এটা হচ্ছে অফিসিয়ালি মানে জানে না এটাই, কিন্তু এমনিতে অ্যামাজন জানে যে এটা সবাই ড্রপ শিপিং করছে, বাট অফিসিয়ালি অ্যামাজন জানে আপনি এটা মানে এফবিএম করেন, আপনি আপনার দিক থেকে প্রোডাক্টটা আপনি সেন্ড করেন। এখন অ্যামাজনকে আপনি বলবেন ফোন করে যে আই গট 5 অর্ডারস বাট আই হ্যাভ অনলি 2 ইন মাই স্টক, তখন ওই অ্যামাজন ওইটা ওর দিক থেকে, ওর সিস্টেম থেকে ও ঠিক করে দেবে। তার মানে হচ্ছে কি, আপনার কোনো অ্যাকাউন্টে ইমপ্যাক্ট পড়লো না। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা আবার ভালোভাবে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কি হয়, রিফান্ড গেলে কি হয়, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাচ্ছে, অনেকে এটা বলে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাচ্ছে কেন বা কি, এইটা কি হয় এটা আপনারা ভালোভাবে শুনবেন। সে ফর এক্সাম্পল, আজকে এই প্রোডাক্টের আপনি 10টা অর্ডার পেলেন বা 5টা অর্ডার পেলেন, এখন এই 5টা অর্ডারের একটা অর্ডারও আমাদের কাছে নাই, কারো কাছেই নাই, ইভেন ওয়ালমার্টে নেই, অ্যামাজনে কোথাও নাই, কোনো জায়গায় নেই। তখন আমরা কাস্টমারকে বললাম যে তোমার এই প্রোডাক্টটা আমরা এখন দিতে পারবো না, এটা আউট অফ স্টক, আপাতত আমরা দিতে পারছি না, সরি, একটু বলে ঠেলে ওর কাছে বললাম। বলার পরে ও কি করলো, ওর অর্ডারটা ক্যান্সেল করে দিল। এই পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। যখন ওই কাস্টমার অর্ডার করেছে, আপনার অ্যাকাউন্টে অর্ডার করার সাথে সাথে কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে অ্যামাজন। কত টাকা নিয়েছে? $100। আপনার অ্যাকাউন্টের সেলসে গিয়ে $100 অ্যাড হয়ে গেছে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সেলসে গিয়ে অ্যাড হয়েছে, নট ইওর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে কিন্তু আসে নাই টাকাটা, সেলসের ওখানে 100 টাকা হয়ে আছে। এই অর্ডারটা যখন আমরা ডেলিভারি করব এবং কাস্টমার যখন এই অর্ডারটা পাবে, আফটার 7 ডেজ ওই 100 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, যেটাকে আমরা বলি যে 15 ডেজ পরে, 15 ডেজ সাইকেল। 15 ডেজ সাইকেল আসলে কি হয়, ওই টাকাগুলো গিয়ে আপনার অ্যাকাউন্টে যোগ হয়। এর আগে কিন্তু অ্যামাজনের অ্যাকাউন্টে বায়ার আপনার সেলসের ওখানে গিয়ে শো হয়, ইউর সেলস ইজ $10,000, ইউর সেলস ইজ $2,000, এরকম শো হয়। এখন কাস্টমার কাছ থেকে তো অ্যামাজন টাকা নিল, আপনার অ্যাকাউন্টে শো হচ্ছে $100, কিন্তু যখন আমরা আবার বললাম যে এই ইয়াটা নাই, এই প্রোডাক্টটা আমরা নাই, কাস্টমার ক্যান্সেল করে দিল, তখন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যামাজন টাকাটা
ফেরত দিয়ে দিল কাস্টমারকে, তাহলে কি হলো? আপনার অ্যাকাউন্ট থেকে আবার 100 টাকা চলে গেল। তো এর ভিতরে কিন্তু আপনারা আমার কোনো টাকা নাই, আপনার কোনো টাকার ইনভলভমেন্টই নাই ওখানে। ওখানে ওই কাস্টমারের টাকা আসছে, ঢুকছিল, আবার কাস্টমার ক্যান্সেল করছে, কাস্টমার টাকা চলে গেছে। এই জিনিসটা অনেকে বুঝতে চায় না। অনেকে বলে যে ভাইয়া আমার অ্যাকাউন্টে কালকে দেখছি $4000, এখন তো 3700 হয়ে গেছে, এই 300 টাকা কোথায় গেল? দিস ইজ নট ইউর মানি, দিস ইজ কাস্টমার্স মানি। কাস্টমার কোনো কারণে রিফান্ড চাইছে বা কোনো কারণে বলছে যে আমি অর্ডারের এই টাকা অর্ডারটা নিব না। কাস্টমারের টাকা ছিল আপনার অ্যাকাউন্টে, বাইং এ ছিল, বা আপনার এই অ্যাকাউন্ট রিজার্ভেবল ইসে ছিল, অথবা সেলস এর ভিতরে ছিল, অ্যামাজন সাথে সাথে টাকাটা ফেরত দিয়ে দিছে। এই জায়গায় আপনার কোনো টাকা কিন্তু নাই এখানে, নট ইভেন আপনার ইনভেস্টমেন্ট, নট আপনার প্রফিট, কোনো কিছুই নাই। সো ওখানে 8000 ছিল, ওখান থেকে 7000 হয়ে গেছে, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে নিছে কিনা। আপনার যে অ্যাকাউন্ট রিজার্ভেবল ছিল বা আপনার অ্যাকাউন্টে যখন দিয়ে দিছে, বা আপনার ব্যাংক থেকে অ্যামাজন টেনে টুনে কোনো টাকা নিয়ে গেছে কিনা। নো, এটা কখনোই নেয় না বা নিবে না। যখন একটা কাস্টমারের অর্ডার কনফার্ম হয়ে যাবে, তখন ওই টাকাটা অলওয়েজ আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে আসবে। এটা অ্যামাজন আপনাকে অবশ্যই ট্রান্সফার করে দিবে। ওখান থেকে অ্যামাজন কোনো টাকায় হাত দিবে না। হাত দিবে কোথায়? যখন যেই জায়গাটায় আপনার সেলের টাকাগুলো এসে জমা হতে থাকে, কাস্টমার অর্ডার করতেছে, সেলের টাকা এসে জমা হতে থাকছে আপনার অ্যাকাউন্টে, কিন্তু সেখান থেকে কাস্টমার 2-3টা অর্ডার ফেরত নিয়ে গেল বা ক্যান্সেল করে দিল, তখন ওই কাস্টমারের টাকাই কাস্টমার নিয়ে যায়, অ্যামাউন্ট ফেরত দিয়ে দেয় অ্যামাজন। এটা কিন্তু আপনার কোনো টাকা না, বা আপনার কোনো প্রফিটের অংশ না, কিছুই না। এটা একটু ভালোভাবে সবাই বুঝবেন। অনেকে হঠাৎ করেই বলে আমি তো মানে আমরা তো অপ্রস্তুত হয়ে যাই যে কি আবার কোনো প্রবলেম হলো নাকি। ভাইয়া আমার অ্যাকাউন্টে 10,000 টাকা ছিল, আজকে দেখি 6,000 টাকা আছে, বা 4,000 টাকা আছে, বা 9,000 আছে, আর 1,000 টাকা কোথায় গেল? তখন আমরা অ্যাকাউন্টে গিয়ে ঢুকে দেখি যে ওনার অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়েছে, বা কোনো একটা কারণে কেউ ক্যান্সেল করছে, টাকাটা ওদিকে চলে গেছে। বাট প্রথম অবস্থায় তো কিন্তু একটা ভয়াবহ কথা, তাই না? সো এরকম যদি কিছু হয়, ভয়ের কিছু নাই। ক্যান্সেল হলে ভয়ের কিছু নাই, কাস্টমার ক্যান্সেল করলে ভয়ের কিছু নাই। কাস্টমার ক্যান্সেল করতেই পারে। আপনি আপনার নিজের ক্ষেত্রেই ধরবেন যে আমরা কি করি। আমরা অ্যামাজন একটা প্রোডাক্ট অর্ডার করি। অনেক সময় হয় কি, অর্ডার করার পরে দেখলেন যে ওই প্রোডাক্টটা আপনার বাসায় ছিল, আপনি বেশি অর্ডার করে ফেলছেন, ক্যান্সেল করে দেন। অনেক সময় মনে মনে ভাবলেন যে দূর, এটা কেনার দরকার নেই, এমনি অর্ডার করছি, ক্যান্সেল করে দিই। অনেক সময় দেখলেন যে ওর চেয়ে কম দামে আপনি ওয়ালমার্টে পেয়ে গেছেন, কোনো একটা ঘুরতে গেছিলেন, দেখলেন যে আরে ওই প্রোডাক্টটা তো ওয়ালমার্টে সস্তা আছে, আচ্ছা নিয়ে নিই এখান থেকে। নিয়ে আসলেন ওয়ালমার্ট থেকে, অ্যামাজনেরটা ক্যান্সেল করে দিলেন। মানুষ তো এইভাবেই ক্যান্সেল করে। সো ক্যান্সেল কোনো সমস্যা না, ক্যান্সেল হতেই থাকবে। আপনি যত অর্ডার পাবেন তার ভিতরে 2%, 3%, 5% সামটাইমস ক্যান্সেল হতেই থাকবে। ক্যান্সেল হওয়া কোনো প্রবলেম না, এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই। রিফান্ড ইস্যু হওয়া, রিটার্ন হওয়া, এগুলো কোনো প্রবলেম না, এগুলো কোনো অ্যাকাউন্টের কোনো সমস্যা না। হ্যাঁ, অ্যাকাউন্টের সমস্যা কোথায়? যদি কাস্টমার ক্যান্সেল না করে, এটা হচ্ছে প্রবলেম। কাস্টমার যদি ক্যান্সেল না করে, আপনি যদি করেন, মানে আপনি অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে আপনি যদি করেন, তখন ওইটার একটা ব্যাড ইন্ডিকেশন হয় যে আপনি কেন ক্যান্সেল করলেন। তখন প্রপার আপনাকে কৈফিয়ত দিতে হবে। সেই কৈফিয়তটা অ্যামাজনকে না দেওয়ার জন্য আমরা কি করি? আমরা যখন প্রোডাক্ট না থাকে বা কোনো সমস্যা হয়, তখন আমরা অ্যামাজনকে ফোন করতে বলি। আপনি অ্যামাজনকে ফোন করবেন। অ্যামাজনের নিয়মই হচ্ছে আপনার প্রোডাক্ট শর্টেজ থাকলে অ্যামাজনকে ফোন করে বলা। তখন ওরা আপনার অ্যাকাউন্টে ওইভাবে একটা নোট দিয়ে দেয়, যেটা আপনার অ্যাকাউন্টের হেলথে কোনো ইমপ্যাক্ট করে না। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। কারণ এই জিনিসগুলো না বুঝলে পরবর্তীতে গিয়ে আমরা, এখন তো আপনাদের অ্যাকাউন্টে ট্রানজাকশন কম আছে, অল্প ছোট আছে, সব দেখতে পারেন, ট্র্যাক রাখতে পারেন। কিন্তু একটা সময় এমন হয়ে যাবে, একদিনে আপনার $5,000 সেল হবে, ওয়ান ডে, ওয়ান নাইটে আপনার $5,000 সেল হবে। তখন কিন্তু আপনি এইসব কিছুই ট্র্যাক রাখতে পারবেন না, কিছুই দেখতে পারবেন না। আপনার মাথা তখন নষ্ট হয়ে যাবে এমনিতেই। এবং ওই যে $5,000 সেল হলে যত বেশি সেল, তা আবার ওইরকম রিটার্ন হবে। দেখবে যে একদিন $5,000 সেল হয়েছে, পরের দিন দেখবে যে আবার $1,000 রিফান্ড হয়ে গেছে। সো তখন আবার আপনারা প্যানিকড হয়ে যাবেন না যে আরে এই টাকা গেল কোথায়। $5,000 সেল হয়েছে, ওটাও কাস্টমারের টাকা। আবার $1,000 যে ওখান থেকে নিয়ে গেছে কাস্টমার রিটার্ন করে, ওটাও কাস্টমারের টাকা, ইটস নট ইউর মানি। সো এটা নিয়ে গেলে বা এইভাবে চলে গেলে, অ্যাকাউন্ট থেকে কমে গেলে ভয়ের কিছু নেই, ভয় পাবেন না আপনারা। আমরা শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টের দিকে খেয়াল রাখবো, অ্যাকাউন্টটা হেলদি আছে কিনা। এবং এই অ্যাকাউন্ট হেলদি রাখার জন্য আমার যারা কাজ করে, আপনারা সবাই মোটামুটি জুবায়েরকে চিনেন, সেও আমার বাংলাদেশের টিমের হেড, আর তার সাথে আরো প্রায় 30 থেকে 35 জন কাজ করে আমরা। সো আমাদের সব সময় সবাইকে বলা যে অ্যাকাউন্টের হেলথ জানি কোনোভাবে মানে নষ্ট না হয়, তোমরা এই দিকে খেয়াল রাখবা। কারণ এই অ্যাকাউন্টের হেলথ যখন ভালো থাকবে, আমরা প্রফিট পাবোই। আজকে হোক, টুডে অর টুমরো হোক, আজকে 500 টাকা পেলাম, সামনের মাসে 2,000 টাকা করবো, তারপরের মাসে 5,000 করবো, বাট অ্যাকাউন্ট থাকলে প্রফিট আসবে। অ্যাকাউন্টে যদি না থাকে, তাহলে প্রফিট কিভাবে আসবে? অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। সো অলওয়েজ বি কেয়ারফুল অ্যাবাউট অ্যাকাউন্ট হেলথ। আপনাদেরকেও এটা রিকোয়েস্ট করি, আপনাদের দিক থেকে তেমন কোনো কাজ নাই,
যেমন এই যে এখানে এই সালাউদ্দিন মিনহাজ ভাই আছে, আমার মনে হয় না আমি গত 2 মাসে ভাইয়ের সাথে কথা বলছি, জিজ্ঞেস করে দেখেন আপনারা, 2 মাসে তার সাথে আমার কোনো কথা বলা লাগেনি। আমরা তার অ্যাকাউন্টে ডিল করতেছি, আমরা তাকে স্টেটমেন্ট পাঠিয়ে দিচ্ছি, আমাদের যে টাকা পয়সা সেটা দিয়ে দিচ্ছে, সুন্দরভাবে চলতেছে। দু একটা যদি প্রবলেম হয়, কার্ডের প্রবলেম বা কিছু, আমরা তাকে বলি, কার্ড ঠিক করে দেয়, দ্যাটস ইট। আপনারাও হ্যান্ডস ফ্রি থাকবেন, আপনাদের আমাদের সাথে সারাদিন দরকার নেই কিছু। আপনি যদি সবকিছু ঠিকঠাক ভাবে রাখেন, আপনার কার্ড ঠিক থাকলে, সব ঠিক থাকলে, দেখবেন যে আপনার সাথে আমার কোনো কথা বলার দরকার নেই। আপনার অ্যাকাউন্টটা আপনি দেখতে থাকবেন, মাস শেষে আপনি স্টেটমেন্ট পাবেন, কত টাকা প্রফিট হয়েছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমরা অ্যান্সার দেবো, শেষ। আপনারা এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। এই জন্য আপনার অ্যাকাউন্ট হেলথ ঠিক রাখার জন্য আপনার দুটো দায়িত্ব, একটা হচ্ছে কোনোভাবে যদি অর্ডার ক্যান্সেল হয় বা কিছু হয়, তখন আমরা আপনাকে যদি অ্যাড্রেস করি, আপনারা একটু আমাদের রেসপন্স করবেন, আর হচ্ছে কার্ডে কোনো প্রবলেম হলে কার্ডগুলো ঠিক করে দেবেন, দ্যাটস ইট। আপনার আর কোনো কিছুই দরকার নেই করার, বাকি সমস্ত কিছু আমরা আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে করব। আচ্ছা ভাই, আমার যে সমস্যাটা ছিল, কাস্টমার 5টা অর্ডার করেছিল, 5টা অর্ডার করে 4টা রেখেছি, একটা রিফান্ড করেছে, লিখেছে যে নো লঙ্গার নিডেড, ওইটা রিটার্ন চলে আসবে কিংবা এমন কিছু। আচ্ছা, আপনার ওইটা আমরা দেখতেছি। আমি আপনাকে আজকেও বোধহয় মেসেজ দিয়েছিলাম, আপনার অ্যাকাউন্ট এভাবে বন্ধ রাখেন না ভাই, আপনি কিন্তু নোটিশ পেয়ে যাবেন খুব 2-1 দিনের আচ্ছা, তবে অ্যাকাউন্ট ওপেন আছে, শুধু ওই ইনভেন্টরিটা শুধু off। যাই হোক, ওইটা নতুন অ্যাকাউন্ট, তো ওইটা করেন না, আপনার অ্যাকাউন্টে কিন্তু নোটিশ আসবে 2-1 দিনের ভিতর। হ্যাঁ, অ্যামাজন থেকে কিন্তু নোটিশ পেয়ে যাবেন আপনি। এই জন্য অ্যাকাউন্টটা আপনি অ্যামাজন প্রাইম দিয়ে চালু করে ফেলেন। আমাকে জুবাইর 2-3 দিন বলেছে, আপনাকে ওনাকে বলেছে, আপনি অ্যান্সার দেন নাই নাকি জানি না। না না, প্রত্যেকটা answer না, আমাকে জুবাইর অনেকবার বলেছে যে ভাইয়ের সাথে কথা বলে, আমি কয়েকদিন বলছি যে ভাই অ্যাকাউন্টটা কেন বন্ধ রেখেছেন, ভাইয়া তো কোনো কিছু বলে না, বলে যে দেখতেছি। বাট আপনি ওই ওয়ালমার্টের জন্য অ্যাকাউন্টটা বন্ধ রাখেন না, এখন আপনি প্রাইমটা দিয়ে অ্যাকাউন্টটা চালু করে দেন। জি, আচ্ছা যেহেতু নতুন অ্যাকাউন্ট সেজন্য বলছি, পুরোনো অ্যাকাউন্ট হলে আমি হয়তো 10 দিন 15 দিন বন্ধ রাখতাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই নাফিস ভাই একটা প্রশ্ন করেছে, এই জিনিসটাও একটু আপনারা শুনে নেন। আপনাদের যে প্রফিট শিট আমরা দেই, নাফিস ভাই আপনিও ভালোভাবে শুনেন, কারণ এই নেট প্রফিট, গ্রস প্রফিট নিয়ে আমাদের কয়েকজনের সাথে বিভিন্নভাবে অনেক সময় কথা হয়েছে, অনেকে অনেক কিছু ভুল বুঝে। দেখেন, একটা জিনিস হচ্ছে কি, আমার এখানে সেলস শিট আছে, আমার স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতাম। আচ্ছা, সময় লাগবে। আমি আপনাদেরকে বলি, যেহেতু এখানে অনেকেই সেল এর আগে পাননি, সো বুঝবেন না। আপনাদের মাসের শেষ হলে আমরা আপনাদেরকে একটা স্টেটমেন্ট দেই যে এই মাসে আপনার এই কয় টাকা প্রোডাক্ট অর্ডার হয়েছিল, এই কয় টাকা সেল হয়েছে, এই নেট প্রফিট, এটা গ্রোস প্রফিট, এরকম। তো ওখানে একটা জায়গায় গিয়ে ক্যাশ প্রফিট আর একটা হচ্ছে নেট প্রফিট বা নেট প্রফিট ক্যাশ প্রফিট, এই দুটো প্রফিটের ঘর থাকে। এখন এইটা কেন, এটা একটা প্রশ্ন আসে যে আপনার ক্যাশ প্রফিট 1000 টাকা, নেট প্রফিট 1012 টাকা বা 10 টাকা, এইটা কেন? এটার কেনটা হচ্ছে এরকম, আপনারা যারা কার্ড ইউজ করেন দেখবেন, ওয়ালমার্টে ক্যাপিটাল ওয়ান কার্ড যারা ইউজ করেন, বা ক্যাপিটাল ওয়ান এর কার্ড, শুধু ওয়ালমার্ট না, যে কোনো কেউ যদি ইউজ করেন, নট ইভেন ক্যাপিটাল, মানে যে কোনো ব্যাংকের কার্ড ইউজ করেন, আপনাদের বিভিন্ন অফার থাকে দেখবেন, ডিসকাউন্ট অফার বা ক্যাশব্যাক অফার থাকে। যে আপনি যদি চেজ ব্যাংকের এই কার্ডটা ইউজ করেন, তাহলে আপনি স্টারবাকসে গিয়ে আপনি 5% ডিসকাউন্ট পাবেন, ওয়ালমার্টে গিয়ে 10% ডিসকাউন্ট পাবেন, বা অ্যামাজনে গিয়ে 5% পাবেন, এরকম অফার থাকে। তো আমরা যারা আপনারা ওয়ালমার্টের কার্ড ইউজ করেন, ক্যাপিটাল ওয়ানের কার্ড, ওয়ালমার্টের অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ডটা ক্যাপিটাল ওয়ান ডিল করে, ক্যাপিটাল ওয়ানের সাথে ওদের এগ্রিমেন্ট। সো ক্যাপিটাল ওয়ানে ওয়ালমার্টে অলওয়েজ 5% ডিসকাউন্ট পাওয়া যায়। আপনি যাই কিনেন না কেন, অলওয়েজ 5% তারা ডিসকাউন্ট দেয় কার্ডের জন্য। ডিসকাউন্ট বলতে হচ্ছে ওইটাকে ক্যাশব্যাক বলে, ওরা টাকাটা ফেরত দিয়ে দেয় আপনাকে, 5% টাকা আপনার কার্ডে আবার ক্যাশব্যাক করে দেয়। সো এই 5% টাকা যখন আমরা কেনাকাটা করি, তখন অনেক সময় ক্যাশব্যাকটা চলে আসে। তো চলে যখন আসে, তখন গিয়ে ওই আপনার গ্রোস প্রফিটের সাথে ওই ছোট একটু প্রফিট অ্যাড হয়, সেটা খুবই কম, মাঝে মাঝে 10 টাকা, 15 টাকা বা 12 টাকা এরকম অ্যাড হয়। তো আমরা যেটা এর আগে কয়েকবার এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, আমরা এবার ডিসিশন নিয়েছি যে আমরা ওই যে টাকা অ্যাড হয়, যে 5-10 টাকা বা 15-20 টাকা, ইভেন $50, আমরা এটা আর দেখবো না বা এটা দেখারও চেষ্টা করবো না। ইভেন আমরা ওই গ্রস প্রফিট বা ক্যাশ প্রফিটের কথাটাই তুলে দেবো, ওইটা আপনারা যেটা পাবেন আপনারা পেয়ে যান, ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা আমাদের নেট প্রফিট একটাই ঘর রাখবো, যেটা এই মাসে বা কয়েক মাসে এরকম বিগত কিছু সময় সবার ভিতরে দেখলাম যে মানে নেট প্রফিট এবং ক্যাশ প্রফিট নিয়ে একটু অনেকের মন খারাপ হয়েছিল, বা অনেকে বুঝতে চাচ্ছিল না, অনেকে ভাবছিল যে এটা কোত্থেকে আসলো, কি হলো, বা আমাদের এই টাকা কেনই বা তারা নেবে, এরকম অনেকে বলেছে যে এটা তো আমাদের টাকা, আপনারা কেন নেবেন। সো আমরা আর এটা এরপর থেকে করবো না, আমরা ওই ঘরে বাদ দিয়ে দেবো। আপনারা যদি কোনো ক্যাশব্যাক পান, দিস ইজ অ্যাবসলিউটলি ইয়োর্স, এটা আমরা মানে এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, আমরা ওই কার্ড ইউজ যতক্ষণ করবেন আপনারা পাবেন, পেতে থাকেন, কোনো সমস্যা নেই।
এটাই হচ্ছে নেট প্রফিট ক্যাশ প্রফিটের, বাট নেক্সট টাইম থেকে আমরা ওইটা তুলে দেবো, আমরা ওই ঘরটা রাখবো না। ওকে, সামন একটা প্রশ্ন হয়েছে, ওকে আলমগীর ভাই, আমি আপনাকে এই ব্যাপারে হেল্প করব ইনশাল্লাহ। আপনি আগে অ্যাকাউন্টটা আমরা চালু করি, তারপরে হচ্ছে আপনার এগুলো যা যা করতে হয় আমি আপনাকে টাইম টু টাইম বলবো। হ্যাঁ, আপনি আগে অ্যাকাউন্টটা ওপেন করেন, দেন মানে অ্যাকাউন্ট তো ওপেন হয়ে গেছে, মানে অ্যাকাউন্টটা আগে রান হোক, তারপরে এগুলো বলবো। মানে অ্যাকাউন্টের শুরুতেই এত কিছু করার দরকার নেই, এটা আস্তে আস্তে, এটা হচ্ছে একটা মানে কি বলে কন্টিনিউয়াস প্রসেস, আস্তে আস্তে করে আমরা অ্যাকাউন্টে এগুলো করব। বাট এখন যেহেতু শুরু করেছেন, এখন আপাতত কিছুই দরকার নেই, এখন আপনার শুধুমাত্র অ্যামাজন প্রাইমটা হলেই চলবে। থ্যাংক ইউ ভাই। আইফোন সাইফ ভাই, আপনার স্টোরের কি নাম? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো, আপনার স্টোরের কি নাম ভাই সাইফ ভাই? আমার স্টোর নাম হচ্ছে টাচ অফ ড্রিম। ও, টাচ অফ ড্রিম। জি ভালো আছেন? আপনি তো দেরি করে ফেলছেন অনেক। জি, আমি একটা কাজে ছিলাম, ব্যস্ত ছিলাম, এই কারণে এই মাত্র আসলাম, ঢুকলাম। আচ্ছা, যাই হোক। ওকে, আর কে জানে কি একটা প্রশ্ন করেছিল, আমি ভুলে গেছি, আমাকে একটু মনে করিয়ে দিবেন। কে কি জানে বলেছিলেন, ইয়া ভাই বলেছিলেন নাকি কিছু, নিজাম ভাই কি কিছু বলছিলেন, কে জানে আমাকে একটা প্রশ্ন করেছিলেন মাঝখানে কোন একটা। ভাই আমি প্রশ্ন করি নাই, বাট এমনি জাস্ট এটা জানার জন্য, ওইখানে দেখলাম ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার দেওয়ার জন্য ওরা বলছে অ্যাকশন নিডেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটা কি খুব ইম্পর্টেন্ট নাকি না দিলে হবে? ইয়া দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে ওইটা যদি মানে আপডেট না করেন, আপনাকে অ্যাকাউন্টে প্রোডাক্ট লোড করতে দিবে না। আপনাকে আমরা এর আগে আমি মনে হয় আপনাকে করে দিয়েছিলাম, আপনি নিজে পারলে করেন, নাইলে আমি আপনাকে জুম ইনে করে দেব। জাস্ট ক্লিক করবেন ওইটাকে, গিয়ে আপনি যদি আপনার অ্যাকাউন্ট হয় আপনার ভাবির নাম্বারটা দিয়ে দেন, অথবা ভাবির অ্যাকাউন্ট হলে আপনার নাম্বারটা দিয়ে দেন, দ্যাটস ইট। এটা কি ওয়াইফাই নাম্বার তো অন্য অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, সো প্রবলেম হবে না? হ্যাঁ, প্রবলেম হবে অন্য? না না, আমি বলছি যে আপনার যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে যে নাম্বারটা ইউজ করেছেন ওইটা ছাড়া যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন। ও, বুঝতে পেরেছেন? দুইটা নাম্বার তো দুইটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। কানেক্টেড থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনি ওই অ্যাকাউন্টটায় যে মানে আপনার যে অ্যাকাউন্টে এখন এই এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে, ওই জি। অ্যাকাউন্টে এর মানে নরমাল যে নাম্বারটা ইউজ করেছেন ওইটা ছাড়া অন্য যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার মানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেই হবে। এখানে ইমার্জেন্সি নোটিফিকেশনে এডিট বলতেছে, এডিট ক্লিক করে এটা করা যাবে? হ্যাঁ, আপনি ওটি এডিট ক্লিক করে হ্যাঁ, করেন, এখন মিটিং এর ভিতরে জি। করতে গেলে কোনো জি আমি প্রবলেম করে ফেলতেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। রাইট, ওটা হয়ে যাবে। আরেকটা জিনিস কিন্তু ভুল করেও করবেন না, এটা আমি আপনাদের সবাইকে সাবধান করছি, খবরদার একই ডিভাইস থেকে দুইটা অ্যাকাউন্টে লগ ইন করবেন না, আপনার কিন্তু দুইটা অ্যাকাউন্টই নষ্ট হয়ে যাবে। একই ডিভাইস থেকে কখনোই দুইটা অ্যাকাউন্ট লগ ইন করবেন না, একই ডিভাইস থেকে এবং একই আইপি থেকে, একই ওয়াইফাই থেকে, প্লিজ এটা মনে রাখবেন সবাই। একই ওয়াইফাই ইউজ করলো দুইটা? একই ওয়াইফাই, একই আইপি, একই ডিভাইস। হ্যাঁ, আইপি অ্যাড্রেস দুই টাইপের হয়, একটা হচ্ছে ডিভাইস আইপি আর একটা হচ্ছে ওয়াইফাই আইপি। একই এটা করবেন না। আমাদের এখানে এক ভাই আছেন, আপনারা যদি এখানে দয়া করে আপনারা যদি শুনেন এই ভাইয়ের কথা, তাইলে আপনারা বুঝবেন যে কত ভয়াবহ জিনিস হবে। একটু শুনে নেন। ইমন ভাই আছেন নাকি? ইমন ভাই না ঘুমিয়ে পড়ছেন? আছি ভাই, শুভ কেন? ওকে ভাই, আপনার একটু অ্যাকাউন্টের একটু শর্ট করে হিস্ট্রিটা বলেন, সবাই একটু শুনুক, আদারওয়াইজ কিন্তু এটা কেউ বুঝবে না। আমরা যতই মনে করবে কি আনিস ভাই মানে এমনিই বলছে, আপনার কি হয়েছিল এটা একটু শর্টে বলেন। না, আমি 3টে অ্যাকাউন্ট করছিলাম অল টুগেদার, আমার বাসার ইনক্লুডিং আমার ভাইয়ের and আমার আব্বুর নামে। সেই বাইটি। সো আমি কিন্তু আবার সেম ওয়াইফাই ইউজ করি নাই, বিকজ আনিস ভাই আমাকে আগে বলছিল, ইনস্ট্রাকশন দিয়ে রাখছিল যে কখনো একই ডিভাইস বা একই ওয়াইফাই ইউজ করে অ্যাকাউন্ট গুলো না খুলতে। তারপরেও আমার 3টা অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট করে দিছে ফর সাম রিজন। এখন আমি স্টিল জানি না সেটা কিসের জন্য, জাস্ট বিকজ এটা সেম অ্যাড্রেস তিনটা অ্যাকাউন্টের জন্য, সেই জন্য নাকি, বা এট দ্য সেম টাইম যে মেইল ভেরিফিকেশন লেটার পাঠাইছে সেম অ্যাড্রেসে, সেটার জন্য তাদের অ্যালগোরিদম সামহাও পিক করছে নাকি না, এটা আমি স্টিল আনক্লিয়ার। এন্ড অ্যামাজনকে কিছু বললে অ্যামাজন তো কখনোই ডিরেক্ট আনসার দেয় না, বিকজ মোস্ট অফ দ্য টাইম তাদের অটোমেটেড আপনার রেসপন্স করে।
সো তারা শুধুমাত্র সার্কেলে ঘুরে সেম জিনিসটাই আপনাকে বারবার বলে, আপনি আপিল করেন। আপনাকে আমাকে বলছিল যে আমার ইউটিলিটি বিলের যে কোনো কপি আপডেট দিতে, আই মিন আপলোড সাবমিট করতে ওদের কাছে, ইদার কোনো ইলেকট্রিক, গ্যাস, ওয়াইফাই বিল অর ফোন বিল, সামথিং লাইক দ্যাট। সো আমি দেওয়ার পরেও আমার একটা অ্যাকাউন্ট স্টিল সাসপেন্ডেড আছে, আর একটা অ্যাকাউন্ট ফরচুনেটলি আমি পেয়ে গেছি। একটা অলরেডি আমি আপিল করছি, ওইটা প্রসেসিং এ আছে। এন্ড দেন অ্যানাদার অ্যাকাউন্ট আমার ভাইয়ের নামে, তার নামে কোনো ইউটিলিটি বিল নাই, আমি ওয়েট করতেছি ইউটিলিটি বিল তার নামে ট্রান্সফার হয়ে গেলে আমি সাবমিট করবো, তারপর দেখা যাবে কি হয়। ইভেন দো আমি কিন্তু এক ডিভাইস থেকে অ্যাকাউন্ট গুলা করিনি, তারপরেও সাসপেন্ড করে দিছে। সো বি কেয়ারফুল, যারা এক ডিভাইস থেকে করবেন এন্ড দেন সেম ওয়াইফাই থেকে করবেন, ওরা আনিস ভাই যেটা বলছে আইপি ট্র্যাকিং যেটা, ইটস রিয়েল। I have done my research. I have spent hours trying to find out what happened actually to my account, and this is what I found. Yes, they do pick up the IP address, and তারা কোনো ম্যানুয়ালি করে না, তাদের অ্যালগরিদম আছে, তাদের অ্যালগরিদম অটোমেটিক্যালি পিক করতে পারে সেকেন্ডের মধ্যে। সো বি কেয়ারফুল এভরিওয়ান। ওকে, থ্যাংক ইউ ইমান ভাই। এন্ড নট অনলি দ্যাট, আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, ইমান ভাই এই অ্যাকাউন্টটা করেছে, মানে এই একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পেরেছে উনি 1 মান্থ ফাইট করার পরে। 1 মান্থ উনি অ্যামাজনের সঙ্গে ফাইট করেছে কি, মানে অ্যামাজনকে তো আর মারামারি করে নেই, অ্যামাজনের সাথে এইটা পাঠায় ওইটা পাঠায়, এইটা দাও ওইটা দাও, এরকম করতে 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 অনেক রিকোয়েস্ট করার পরে একটা মাত্র ওনার অ্যাকাউন্ট মানে রিকভারি হয়েছে। আর অ্যাকাউন্ট গুলো স্টিল এখনো হয়নি। আমার সাথে ইমন ভাইয়ের সাথে রেগুলারই কথা হচ্ছে, আমরা করছি। বাট এইটা আপনারা সবাই বি কেয়ারফুল, এই জন্য বলি। আর ইমন ভাই যে কথাটা বলেছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে কেন হয়েছে। অ্যাকচুয়ালি এটাকে বলে সেকশন 3। সেকশন 3 ধরে অনেক সময় বলে যে তোমার এটাকে বলে লিঙ্ক আইডেন্টিটি ভেরিফিকেশন। হ্যাঁ, লিঙ্ক বলে কি, লিঙ্ক অ্যাকাউন্ট, উই ফাউন্ড রিলেটেড অ্যাকাউন্ট অর লিঙ্ক অ্যাকাউন্ট, এরকম একটা কথা বলে ভবিষ্যতেও আপনারা আরেকটা অনিশ্চয়তার ভিতরে থাকবেন। আপনারা যদি এরকম কেউ করেন, একটা অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, আনাদার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, অটোমেটিকলি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। এটাকে ওরা তখন ওই সেকশন 3 ধরে লিঙ্ক অ্যাকাউন্ট পেয়েছে, বলবে যে উই ফাউন্ড রিলেটেড অ্যাকাউন্ট, হ্যাঁ, মাল্টিপল অ্যাকাউন্ট, দিস ইজ দ্য ভায়োলেশন অফ অ্যামাজন পলিসি, এরকম বিভিন্ন ধরনের টার্মস কন্ডিশন দিয়ে আপনাকে ধরবে। এখন কথা হচ্ছে, আপনি বলতে পারেন যে এটা কেন ধরবে বা এটা অ্যামাজন কেন করে। অ্যাকচুয়ালি অ্যামাজনের কোনো কিছুই কিন্তু কোনো হিউম্যান বিং করে না। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা কেউ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করে না যে এখানে কোথায় ইমন ভাইয়ের অ্যাকাউন্ট আছে, ওইটাকে আমি ডিঅ্যাক্টিভেট করব। নো, এটা না। আসলে ওরা আপনাকে স্ক্যান করে করে বের করে অ্যাকাউন্টগুলোকে। স্ক্যান করে কি বের করে, ওরা বলে যে লাস্ট 1 মান্থে কি কি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এটা বলে একটা সার্চ দেয়। সার্চ দিলে ওটা হাজার হাজার অ্যাকাউন্ট চলে আসে। তখন ওখান থেকে ওরা বিভিন্ন ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া দেয় ওই ক্রাইটেরিয়ার ভিতরে যদি পড়েন তাহলে আপনি গেছেন। হ্যাঁ, এই জন্য বি কেয়ারফুল। আপনারা যদি কেউ সেকেন্ড অ্যাকাউন্ট ওপেন করতে চান, প্লিজ 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 আমাকে জানাবেন। আমি আপনাদের ওয়ে বলে দেবো কিভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায়, সেকেন্ড অ্যাকাউন্ট ওপেন করা যায়, এবং ওইটাও সাকসেসফুলি চলবে। বাট আপনারা নিজেরা থেকে কোনোদিন এটা মানে মনে করেন না যে আমি খুব বুঝে গেছি, ঠিক আছে করি, কোনো ব্যাপার না। আপনার কিন্তু সাসপেন্ড হয়ে যাবে অ্যাকাউন্ট, দুটোই সাসপেন্ড হবে। প্লিজ। জি আনিস ভাই, একটা কোশ্চেন আছে। জি, তো আমি যদি অ্যামাজন প্রাইম ওপেন করি সেম অ্যাকাউন্ট থেকে, ওটা কি কোনো অসুবিধা হবে? না না, প্রাইম ভাইয়া, এটা সবাই আরেকটা জিনিস মনে রাখবেন, এই সমস্ত রুলস রেগুলেশনস হচ্ছে অ্যামাজন সেলার সেন্ট্রালের অ্যাকাউন্টের উপরে, সেলার অ্যাকাউন্টে। প্রাইম অ্যাকাউন্ট বা অন্য যে কোনো পার্সেস অ্যাকাউন্ট আপনি 500 অ্যাকাউন্ট ওপেন করেন, অ্যামাজন তো খুশি, যার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে ওরা তো কেনাকাটা করবে আমার এখান থেকে। বাট শুধুমাত্র সেলার অ্যাকাউন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে, সেলার অ্যাকাউন্ট, হ্যাঁ, সেলার সেন্ট্রালের যে অ্যাকাউন্টটা, ওইটার ক্ষেত্রে এই আইপি গুলো ধরে, অন্য কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে ধরে না, অন্য কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্যা হয় না। সো সবাই খুব কেয়ারফুলি থাকবেন। আমি জানি অনেকেই সেকেন্ডারি অ্যাকাউন্ট ওপেন করতে চান, বা অনেকে হয়তো স্কোপ আছে, চেষ্টা করবেন, সমস্যা নেই। বাট আমরা ওয়ে বলে দেবো, আপনি এইভাবে করেন, ওইভাবে করে করবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু নিজে থেকে নিজের বাসায় বসে অন্য মানে চুপি চুপি করে বা কোনো একটা টেকনিক করে আমি কতটা স্মার্ট, অ্যামাজন তার চেয়ে অনেক বেশি স্মার্ট, এবং তাদের সফটওয়্যার আরো বেশি, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, তারা রোবোটিক সিস্টেম ইউজ করে, তারা পৃথিবীর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল সফটওয়্যার ইউজ করে, তারা সুপার কম্পিউটার ইউজ করে। আমাদের কাছে আসলে মানে আমরা হিউম্যান বিং, তাদের কাছে কিচ্ছু না, তারা অনেক অনেক পাওয়ারফুল। আপনি কি করেছেন, কোথায় কি করতেছেন, সবও একদম বের করে ফেলবে। হ্যাঁ, আইপি অ্যাড্রেস ধরে দেখেন, লক্ষ লক্ষ প্রোডাক্ট, ওর ভিতর থেকে আপনি যদি একটা প্রোডাক্টের কোনো আইপি নেন, আপনাকে ঠিকই বের করে ফেলবে। সো এটা ওদের সাথে আসলে আমরা পারবো না কোনোভাবেই।
ওই চেষ্টা করেও লাভ নেই, বরং আমরা আমাদের সেফ সেটের জন্য আমাদের ওয়েতে আমরা আগাই, তাতে করে অ্যাকাউন্ট গুলো আমাদের সেফ থাকবে। আচ্ছা ভাই, অ্যাকাউন্ট যখন সাসপেন্ড করে দেয়, অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে, আপনার ধরেন 10-20 হাজার ব্যালেন্স আছে, তখন তো ওইটা কি হবে? আচ্ছা, অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, আসলে আপনি যদি মানে এটা হচ্ছে এরকম যে আপনার জেল জরিমানা হওয়ার মতো আর কি। জরিমানা, অ্যাকাউন্ট সাসপেন্ড মানে হচ্ছে আপনি খুব ভয়াবহ কোনো ক্রাইম করছেন, ওইটা করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। সরাসরি অ্যামাজন কখনোই অ্যাকাউন্ট সাসপেন্ড করে না, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড করে। ডিঅ্যাক্টিভেট করলে তখন ওই টাকাটা কি আটকে থাকবে? ওকে, এটা আবার এটা মানে কি কি টাইপের ডিঅ্যাক্টিভেশন, এটা হচ্ছে ব্যাপার। কিছু কিছু ডিঅ্যাক্টিভেশন আছে, এটা হচ্ছে আমাদের কাছে মানে মুড়ি মুরকির মতো। অ্যামাজনের সাথে আমরা খেলাধুলা করি, এরকম ডিঅ্যাক্টিভেট করে আমরা আমাদের মতো করে কাজ করি, অ্যাকাউন্ট আবার ওপেন হয়ে যায়। হ্যাঁ, তো এটা হোয়াট কাইন্ড অফ ডিঅ্যাক্টিভেশন, হোয়াট টাইপস অফ ডিঅ্যাক্টিভেশন, এটা বুঝতে হবে। সেকশন 3 যে দেখায় যে সেকশন সি ধরলে ওইটা একটু সিরিয়াস আছে, ওইটাও আবার অ্যাপিল করলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনার কথার কথা আপনার ব্র্যান্ড দেরও ডিঅ্যাক্টিভেট করছে, যে আপনার ব্র্যান্ড ক্লেম খাইছে, কোন একটা কোম্পানি বা কোন একটা ব্র্যান্ড আপনার নামে কোন একটা কমপ্লেইন করছে, তারা প্রথমে আপনাকে নোটিশ দিবে, তারপর ডিঅ্যাক্টিভেট করে দিবে এবং সাসপেন্ড হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। ওইটাকে তোলা এত সহজ না, ওইটা আপনার অ্যামাজনের সাথে অনেক ফাইট টাইট করে লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে গিয়ে তারপরও করা যায় কিনা, মানে অনেক কষ্ট। আবার অনেকে ডিঅ্যাক্টিভেশন আছে, বললাম না, আপনি ডিঅ্যাক্টিভেট হবে, আমরা এমন একটা আপিল করে দেবো, আপনাকে আবার সাথে সাথে ফেরত দিয়ে দেবো। তো এগুলোও কিন্তু আবার হিউম্যান বিং করে না। জিনিসগুলো মজার কি জানেন, কিছু কিছু ডিঅ্যাক্টিভেশন আছে, এটা হচ্ছে সফটওয়্যারে ধরে করে, আপনি আবার এমন কিছু সাবমিশন দিবেন, ওই সফটওয়্যার আপনাকে ঠিক করে দেবে। এগুলো অটো রোবোটিক, এত পরিমাণে রোবোটিক হয়েছে এখন, এত পরিমাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যে, যেমন দেখেন আপনি ব্যাংকে কথা বললে, ব্যাংকের ক্রেডিট কার্ডের ব্যাপারে কথা বললে, আপনাকে কিন্তু রোবটে কথা বলে। হ্যাঁ, ইউ রিচ দিস নাম্বার, মানে তুমি কি শুনতে চাও, লাস্ট 5 ট্রানজাকশন শুনতে চাও কিনা, সবই কিন্তু রোবোটিক। হ্যাঁ, তো অ্যামাজনে ওইরকম রোবোটিক আছে। আপনার শুধুমাত্র আপিল করার পরে আপনি যখন কথা বলবেন, তখন একটা পার্সন আপনার অ্যাকাউন্টটাকে টেক কেয়ার করবে। এছাড়া কিন্তু অলওয়েজ সবকিছুই রোবোটিক ওয়েতে হয়, এবং আপনার কি বলে ওটাকে, সফটওয়্যার দিয়ে হয় সবকিছু। সো এই ব্যাপারে আমরা সবাই বলি, সবাই খুবই কেয়ারফুল থাকবেন। যদি কেউ সেকেন্ডারি অ্যাকাউন্ট ওপেন করতে চান, রিলেটিভদের হোক, ফ্রেন্ড সার্কেল হোক, যারই হোক, আমাদেরকে জানাবেন, আমরা বলবো যে কোন সিস্টেমে করলে আপনার জন্য ইজি হয়। মানে একই বাসায় যদি থাকেন, ডিফারেন্ট লোকেশনে থাকলে তো কোনো ব্যাপারই না, তখন তো কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে ওই ডিঅ্যাক্টিভেট যতদিন থাকে ততদিন আমার অ্যাকাউন্টের মানে যে টাকা থাকবে ওইটা না 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 না, আচ্ছা, ওই টাকা, অ্যাকাউন্টের টাকা, ওকে, পাঠিয়ে দিবে ব্যাংকে। আমি এটা ভুলে গেছি। অ্যাকাউন্টের টাকা যখনই আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড হবে, তখন ওরা টাকাটা হোল্ড করবে। হোল্ড করার পরে আপনি আপিল করবেন, আপিল করার পরে শুনানি হবে। আপিলের শুনানির পরে যদি ওরা মনে করে আপনার আপিল ঠিক আছে, আপনার এভিডেন্স ঠিক আছে, তাহলে ওরা আপনাকে অ্যাকাউন্টটা সাথে সাথে অ্যাক্টিভ করে দিবে। যদি না দেয়, তখন আবার আপিল করতে বলবে। আপনি হয়তো 3 টাইমস 4 টাইমস আপিল করলেন, এবং আপনি দেখলেন বা বুঝলেন যে আমার যে প্রবলেম বা আমি যে ভুল করেছি বা আমি যে অন্যায় করেছি, এটা মাফ করবে না, বা এটা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই, তখন আপনার 90 ডেজ পর্যন্ত ওয়েট করতে হবে। 90 ডেজ পরে ওরা একটা আপনাকে যে ওরা যে ডিঅ্যাক্টিভেট করবে, ওই ডিঅ্যাক্টিভেটের ভিতরে একটা দেখবেন লিংক আছে, যে তোমার যদি কোনো টাকা পয়সা থাকে, তুমি 90 ডেজ পরে এই লিংকে ক্লিক করে টাকার জন্য অ্যাপ্লাই করবা। তো আপনি ওই লিংকে গিয়ে ক্লিক করলে আপনি ওদেরকে ওই একটা ফরম্যাট আছে, বা ওদেরকে বলবেন যে আমার এত টাকা আছে, এই টাকাটা আমি ডিসবার্স করার জন্য বলছি। ডিসবার্স রিকোয়েস্ট দিলে ওই টাকাটা আপনাকে ওরা ডাইরেক্ট ডিপোজিট করে দিবে। 99% কেসে ওরা টাকা দিয়ে দেয়, ফুল টাকা দিয়ে দেয়, কোনো টাকা রাখে না। আর হচ্ছে 1% কেসে যদি আপনি কোনো ক্রাইম করে থাকেন বড় আকারের, বা দেখা গেল আপনি ব্র্যান্ড ম্যানিপুলেশন করছেন বা এমন কিছু করেছেন যেটা অ্যামাজনের সাথে সরাসরি সাংঘর্ষিক, তখন হয়তোবা আপনার অ্যাকাউন্ট ওরা কিছু টাকা ওরা হয়তো রেখে দিতে পারে অ্যাজ এ পেনাল্টি হিসাবে। বাট মোস্ট অফ দ্য কেসেস রাখে না। এটা তো আমেরিকা, এটা তো আর ওরা যা ইচ্ছে তাই করতে পারে না, ওরা রাখবে না, টাকা আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আর জি, কারো জি। কোনো প্রশ্ন আছে, বলেন। আদনান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি ভালো। আপনার অ্যাকাউন্ট অনেকদিন যাবত বন্ধ করে রাখছেন, কি অবস্থা? এখন কি চালু টালু করছেন নাকি? না ভাই, ওই যে আমার ওয়ালমার্টের অ্যাকাউন্টটা হয়ে গেছে, তো ওই কার্ডটাতে আমার ওইটাই সবচেয়ে ভালো কার্ড ছিল, সো ভাই ওই আপনার কার্ডের অ্যামাউন্টটা বেশি। আর এখন যে কার্ড রয়েছে অ্যামাউন্ট খুবই কম, সো এখন পর্যন্ত আমি আগের টাকাগুলো আমার এখন অ্যাকাউন্টে জমা হয় নাই। তো জমা হলে ওই 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 কার্ডটা দিয়ে করবো আর কি, আবার শুরু করবো, দেখা যাক। ভাই আপনার আর আমার প্রবলেমটা সেম হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? ওনার প্রবলেম আর আমার প্রবলেমটা সেম হয়ে গেছে। ওয়ালমার্টে
না অ্যাকাউন্ট ক্যান্সেল করে দিচ্ছে। কবির ভাই আপনার প্রবলেম তো ক্যান্সেল, আর এটা হচ্ছে আদনান ভাই আমাদের অনেক আগের অ্যাকাউন্ট হোল্ডার, ওনার কার্ডের টাকা শেষ হয়ে গেছে। না কার্ডের তো ভাই, কার্ডের টাকা না, যে আমার তো ওয়ালমার্ট আমি করছিলাম না, ট্যাক্স এক্সাম করছিলাম যে অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ সেটার যে কার্ডটা ছিল ওইটা তো হয়ে গেছে, কারণ ওইখানে আমার কিছু মালে কিছু সমস্যা ছিল, যেগুলো আপনারা প্রথম দিকে কিছু মাল মানে ওইগুলা কাস্টমার সাথে যে ঝামেলাগুলো ছিল আর মাল কিছু রেখে দিছে। একটা প্রোডাক্ট ছিল, কি জানি প্রোডাক্টের নাম ছিল, আমার এখন খেয়াল আসতেছে না নাম, ট্র্যাম্পোলিন সামথিং কিছু ছিল, যেটাতে আচ্ছা। যতগুলো অর্ডার গেছে আমার 9টা অর্ডার যে আপনারা করছিলেন 9টা অর্ডারই রিটার্ন আসছে, এর মধ্যে কিছু কাস্টমার দিছে কিছু দেয় নাই। আচ্ছা কিন্তু পরে জোবাইর ভাই ওগুলারই বলে মানে অ্যাকাউন্ট থেকে নিয়ে নিছে ওয়ালমার্ট থেকে টাকাগুলারই। সো অ্যাকাউন্ট কি হয়েছে, ওরা এটা মানে এটা ওরা ভালোভাবে নেয় নাই আর ওয়ালমার্ট। সো ওয়ালমার্ট কি করছে, আমাকে এখন কোনো প্রোডাক্টই ওরা অনলাইনে ওই অ্যাকাউন্ট থেকে করতে দেয় না, এবং ওই কার্ডটা ব্লক করে দিছে সম্পূর্ণ। সো এখন আমাকে বলছে যে ইন স্টোর অথবা মানে স্টোরে যে আমি আসলে শপিং করতে পারবো, অনলাইনে আমি আসলে ওই সব হবে না। আমার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওই অ্যাকাউন্ট থেকেও আমার কার্ড গুলো নিতেছিল না, পরে আমি অন্য নাম দিয়ে আবার খুলছি অ্যাকাউন্ট, ওখান থেকে আসলে শপিং করা যায়, অনলাইনে অর্ডার করা যায়। আচ্ছা এটা আমি বুঝতে পেরেছি কিছুটা। আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে কাস্টমারই ফেরত দেয়নি, বুঝছেন? আমরা পরবর্তীতে কাস্টমারদের সাথে যোগাযোগ করছি, আমরা বলছি তোমার টাকা ফেরত দিব, তুমি তো টাকা ফেরত নিয়ে নিছো, আমাদের প্রোডাক্ট দাও। ও বলে কি আমরা প্রোডাক্ট পাইনি। তারপরে কিন্তু আমরা ওর প্রোডাক্ট যে পেয়েছে ওই ছবি পর্যন্ত পাঠিয়েছি যে দিস ইজ ইউর প্রোডাক্ট, হোয়াই ইউ ডিনাই ইউ ডিডন্ট রিসিভ দ্য প্রোডাক্ট, দিস ইজ ইউর প্রোডাক্ট পিকচার ইন ফ্রন্ট অফ ইউর ডোর। তখন ওরা বলে যে ওকে সরি ঠিক আছে আমরা দিব, এরপর আর দেয় না। এই কিছু বাজে কাস্টমার তো ভাই পৃথিবীর সব জায়গায় আছে জানেন। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে এখন আমরা কি করবো দেখেন, আমাদের তো উপায় নেই, আপনাদের টাকা পয়সারও তো হিসাব দিতে হবে। পরে বাধ্য হয়ে হয়তো বা ওয়ালমার্ট থেকে দু একটা নিয়েছিল। হাউএভার এখন কি আপনার ওই প্রবলেম সলভ হয়েছে, মানে অ্যাকাউন্ট আলাদা অ্যাকাউন্ট দিয়ে ইয়া করতে পারছেন? হ্যাঁ, আলাদা অ্যাকাউন্ট মানে অন্য নামে আরই, মানে আমার যে আচ্ছা নিজস্ব নাম না ওই নাম দিয়ে একটা খুলছিলাম, ওটা তো হয় নাই। পরে অন্য নাম দিয়ে আর বাসার অ্যাড্রেস সেম, কিন্তু অন্য নাম দিয়ে আসলে খুলছি আরই, বুঝতে ফেক পেরেছি। নাম দিয়ে। ওকে তো ওটা দিয়ে অর্ডার করা যায় আরই, ওটা দিয়ে অর্ডার করলে কোনো সমস্যা হয় না। ওকে গট ইট, বুঝতে পেরেছি। ভাই আর ওইটা অন্য থেকে কার্ড ইউজ করতেছি আরই এখন, ওই কার্ডটা তো হচ্ছে না, যে আগের যে কার্ডটা ছিল ওই কার্ডটা ব্লক হয়ে আপনি গেছে। আপনি এক কাজ করেন, আপনি কার্ডটা চেঞ্জ করে ফেলেন, ব্যাংকে কথা বলে ওই অন্য একটা কার্ড নিয়ে নেন, তাইলে হবে। আর আর যেহেতু অন্য নামে যেহেতু করছেনই আপনি কার্ড, এরকম পরিস্থিতি হলে সবসময় হয় কি কার্ডটা চেঞ্জ করে ফেলবেন। কারণ কি এর আগের ক্লাসে আমি বলেছিলাম, আপনারা জানেন কিনা, আপনাদের যে কোনো কার্ডের কোনো একটা যদি সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস থাকে, লাইক আপনাদের কোনো কার্ডে আপনার ভুল না অন্য কারো ভুল বলতে আপনার কার্ডে কোনো একটা হ্যাকার বা কোনো এক কেউ কোনো জায়গা থেকে একটা অর্ডার করেছে যেটা আপনার কার্ড ইউজ করেছে তারা, এই কার্ডের এই নাম্বারটা প্রথমে যায় হচ্ছে আপনার ব্যাংকের রেস্কিউ ডিপার্টমেন্টে। অনেক সময় দেখবেন বিশেষ করে ব্যাংক অফ আমেরিকার যে সফটওয়্যারটা এটা প্রচন্ড মানে শক্তিশালী, ওরা কিন্তু হোল্ড করে দেয়। আপনার কোনো যদি সাসপিসিয়াস ট্রানজাকশন থাকে বা কোনো জায়গা থেকে যদি কোনো ভুয়া ট্রানজাকশন হয়, ওরা কিন্তু ওটাকে অ্যাপ্রুভ করেন, ওরা ডিক্লাইন করে দেয় সবসময়। ওরা কিভাবে বোঝে আমি জানি না, ওরা করে দেয়। তারপরে যদি না করে, কোনো কারণে যদি আপনি এটাকে রিপোর্ট করেন বা কোনো একটা কেউ রিপোর্ট করে, ওই কার্ডের এগেনস্টে একটা রিপোর্ট ক্রেডিট ব্যুরোতে চলে যায়। এখন ক্রেডিট ব্যুরোতে এর আগে আমি আপনাকে গত একটা ক্লাসে এটা বুঝিয়েছিলাম, আপনারা জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। অনেকে আপনারা জানেন না যে আপনার অ্যাকাউন্টে কোনো একটা ফ্রড ট্রানজাকশন হয়েছে, আমরা হয়তো জানি না, আমাদের অগোচরই হয়েছে, বা ব্যাংক আপনাকে মেল পাঠিয়েছিল, আমরা মেলটা দেখি নাই, কোনো একটা টেক্সট পাঠিয়েছিল যে ইউ রিকগনাইজ দিস ট্রানজাকশন, আমরা হয়তো এটা খেয়াল করিনি, কোনো না কোনো ভাবে সামহাও এটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরপরই হয় কি জানেন, ব্যাংক থেকে আমেরিকার সমস্ত ব্যাংকের একটা অ্যাসোসিয়েশন আছে, আপনারা জানেন যে ওই যে কি এইচডিএফসি নাকি এরকম কি একটা বলে, ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওইটা ক্রেডিট ব্যুরোতে চলে যায়। প্রথমে অ্যাসোসিয়েশন ওখানে যায়, আপনার একটা এভরিডে রিপোর্টিং হতে থাকে যে আজকে এই কার্ড নাম্বার, মানে ফ্রড অ্যাক্টিভিটির যত কার্ড আছে ওখানে রিপোর্ট হতে থাকে ওই কার্ড নাম্বারগুলো। এরপরে ওইটা ক্রেডিট ব্যুরোতে ওই বিভিন্ন জায়গায় চলে যায়, সব জায়গায় ওরা ডিস্ট্রিবিউশন করে এটা। এখন ওয়ালমার্ট তো কোনো ব্যাংক না, ওয়ালমার্ট কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন না, তাহলে ওয়ালমার্ট এটার কিভাবে রিপোর্টটা পাবে? ওয়ালমার্ট কি করে, ওই ক্রেডিট ব্যুরো থেকে এবং ওদের কাছ থেকে নিশ্চয়ই ওরা টাকা পয়সা পে করে বা কোনো একটা কারণে লিঙ্ক করে ওদের কাছ থেকে এই রিপোর্ট গুলো নেয়, নিয়ে ওদের সিস্টেমে যত ওই কার্ড গুলো থাকে, যেহেতু ওয়ালমার্ট একটা বড় সুপার স্টোর এবং সেকেন্ড লার্জেস্ট সুপার স্টোর আমেরিকা, সো ওরা কিন্তু তখন এই সফটওয়্যারটা অ্যামাজন ওয়ালমার্টের মতো যারা আছে বা কস্কো টস্কো যারা অনেক মিলিয়ন ডলার এভরিডে সেল করে, তারা কিন্তু এই কার্ডের এই মানে ইয়াটা যারা ফ্রড কার্ড যেগুলো এগুলোর ইনফরমেশনটা নেয়, নিয়ে ওদের সিস্টেমে রেখে দেয়। কেন রেখে দেয়? কারণ ওদের ওখানেও ফ্রড হতে পারে, এভরিডে তো ওরা ট্রানজাকশন করতেছে, যেহেতু কাউন্টার ট্রানজাকশন হচ্ছে অনেক,
এই জন্য, এবং অনলাইন ট্রানজাকশন হচ্ছে এই জন্য কিন্তু ওরা এটা সিস্টেমে রেখে দেয়। যখনই ফ্রড কার্ডটা ওখানে প্লেস হবে, যখনই ফ্রড কার্ড থেকে কোনো অনলাইন অর্ডার হবে, তখন এটা ব্লক করে দিবে। এখন আপনার কার্ড আপনি কোনোদিন ইউজ করেন নাই, ফ্রড করেন নাই, কিছুই করেন নাই, কিন্তু সামহাউ সাম রিজন কোনো একটা জায়গায় কোনো একদিন কেউ করছিল, করার পরে এটা রিপোর্ট হয়েছিল, কিন্তু আপনি জানেন না, আপনার অগোচরেই হয়ে আছে এটা। এইটা কিন্তু ওরা ওদের সমস্ত জায়গায় রিপোর্ট হয়ে গেছে আপনার ওই কার্ডের এগেইনস্টে। ইভেন আপনি দেখবেন অ্যামাজনে সার্চ করবেন, নিবে না, ওয়ালমার্টে সার্চ করবেন, নিবে না। আমরা অনেক সময় ফাইট করি যে দূর এটা কেন হয়েছে, এটা ভুল। আসলে ভুল না কোনো দিন ওই কার্ডে কোনো একটা ফ্রড রিপোর্টিং আছে, যার জন্য ওরা এটা কোনোদিন মানে ওইটাকে আপনার ওটাকে কি বলে, ডু নট অ্যাকসেপ্ট লিস্ট নামে একটা কথা আছে, ওইটা ওই জায়গায় টিক মার্ক দিয়ে দেয়। আপনার ওই কার্ড কোনোদিন অ্যাকসেপ্ট হবে না, ওইটা কোনোদিন চার্জ হবে না। সো এই ব্যাপারে যদি এরকম কখনো হয় যে আপনার কার্ড কোনোভাবেই নিচ্ছে না, আপনি মনে করবেন যে এই কার্ডটায় কোনো প্রবলেম আছে, আপনি অত ফাইট না করে ব্যাংকে গিয়ে বা ব্যাংকে একটা ফোন করে বললেই আপনার কার্ডটা কিন্তু ওরা 1 দিন বা 2 দিন পর ডেলিভারি করে দেয়। যখন আপনার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, তখন দেখবেন যে আবার সব ঠিক হয়ে গেছে। সো এইটা সবাই একটু কেয়ারফুল থাকবেন। এরকম যদি হয়, আমাদের সবার উচিত কার্ডটা চেঞ্জ করে ফেলা ইমিডিয়েটলি, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। ওই কার্ডের জন্য এই প্রবলেম গুলো হয় অনেক সময়। না, আমার তো ওই কার্ডের পর কার্ডটা চেঞ্জ করছিলাম, কিন্তু ওরা হচ্ছে না, আমার নামের উপরই নিচ্ছে না, আমার যতটুকু ধারণা। ও আচ্ছা আচ্ছা, তাই। বাট এর আগে কিন্তু এই যে দুইজনের এই সেম কার্ডের, গতকালকে আমি এই মিটিং এ আসতে বলছিলাম, আমাদের এক এনাম ভাই নামে এক ভদ্রলোক আছেন, উনি এই কার্ডের প্রবলেম অনেক সাফার করছে, এবং ওনার শেষ পর্যন্ত কার্ড চেঞ্জ করার পরে ওনার ওয়ালমার্ট ঠিক হয়েছে, অ্যামাজন ঠিক হয়েছে। তারপরও দেখেন, ঠিক হওয়ার পরও গতকালকে ওনার অ্যাকাউন্টটাকে আবার ওনার রিভিউতে নিয়েছে অ্যামাজন। সো এই কার্ড প্রবলেম গুলো খুবই ডেঞ্জারাস ইস্যু। এগুলো যদি বারবার হয়, তখন কিন্তু অ্যামাজন সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস বলে বা ওয়ালমার্ট বলে আপনার অনেক সময় অ্যাকাউন্ট হোল্ড করে দেয় বা বিভিন্ন ট্রানজাকশনের বাদ দিয়ে দেয় বিভিন্ন ভাবে। কার্ডের প্রবলেম হলে এটাকে খুব বেশি মানে নাড়াচাড়া না করে খুব ইমিডিয়েট এটাকে সলভ করে ফেলা উচিত। কারণ এটা যত আপনি ডিলে করবেন, তত এটার উপর রিপোর্টিং হতে থাকে। যতবার সার্চ করার চেষ্টা করবেন, ততবার রিপোর্টিং হতে থাকে। আপনার একটা সোয়াইপ মানে হচ্ছে এটার অনেকগুলো ট্রানজাকশন অনেক জায়গায় চলে যায়। এটা আমরা হয়তো বুঝি না, যারা ডাটাবেজ নিয়ে কাজ করেন তারা হয়তো জানবেন বা বুঝবেন যে একটা এন্ট্রি করলে কত জায়গায় ডাটা ক্রিয়েট হয়। সো ওইভাবেই কিন্তু হয় জিনিসগুলো। এইটার ব্যাপারে সবাই বি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল, বিশেষ করে কার্ডের ব্যাপারে। কার্ড নিয়ে যেহেতু আমাদের কাজ, কার্ড নিয়ে একটু সবাই সতর্ক থাকবে। আনিস ভাই, আমাজন সেলার অ্যাকাউন্ট কত বয়স থেকে শুরু ওপেন করতে পারবে? বয়স কোনো আছে? এটা তো একটা ভালো প্রশ্ন করেছেন, আমি তো বয়সের কথা চিন্তা করি নাই। দেখতে হবে। আমি সত্যি কথা আমি এটা জানি না। এটা আমি এই প্রশ্নের সম্মুখীন হইনি। এটা খুব ভালো একটা কথা বলেছেন, এটা আমি জানি না। তবে আমার যতদূর ধারণা যে 16 হলে হওয়ার কথা। আচ্ছা, কারণ কি, যেহেতু আপনার 16 হলে আমেরিকায় ওয়ার্ক পারমিশন দেয়, ওয়ার্ক পারমিট দেয়। সো 16 হলে আপনি কাজ যদি করতে পারেন, তাহলে আপনি ব্যবসাও করতে পারবেন আমার মনে হয়। আমি শিওর না, বাট আমি জানাবো ইনশাআল্লাহ। আরেকটা কোশ্চেন ছিল যে আমার কি আমাজন অ্যাকাউন্টের যে কার্ডটা থাকবে না আপনার ওয়ালমার্টের কার্ডে, কোন কার্ডে বেশি মানে টাকাটা আমি যেটা কোন কার্ডে আমার টাকাটা বিজনেসের জন্য ব্যবহার হচ্ছে, মানে আমাজনের অ্যাকাউন্টের টাকাটা নাকি ওয়ালমার্টেরটা? ওকে, এটা খুবই একটা গুড প্রশ্ন করেছেন। দেখেন, এই প্রশ্নটা আমি অনেক আসলে আমার মনে থাকে না, আমি লিখে রাখি তারপরও ভুলে যাই। অনেকেই এই মানে একটু কনফিউজড করে ফেলেন। অ্যামাজনে যে আপনি যে কার্ডটা দিয়েছেন, অ্যামাজনে সবসময় আমরা দুটো কার্ড দেই। দেখবেন আপনি অ্যাকাউন্টের সময় দুটো কার্ড মানে দুটো ইনফরমেশন দিয়েছেন। একটাকে বলে হচ্ছে ডিপোজিট মেথড, আর একটা হচ্ছে চার্জ মেথড। ডিপোজিট মেথডে আপনারা কি দিয়েছেন? আপনার ব্যাংক ইনফরমেশন দিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ড রাউটিং নাম্বার। সো ডিপোজিট মেথডটা হচ্ছে যে আপনার অ্যামাজনের যে টাকাগুলো আপনারা যে সেল করবেন বা আপনার যে প্রফিট হবে, যাই হবে না কেন, অ্যামাজন যে টাকাটা আপনার কাছে ডিপোজিট করবে, দ্যাট ইজ কল্ড ডিপোজিট মেথড। ডিপোজিট মেথড অলওয়েজ শুড বি ইওর অ্যাকাউন্ট এন্ড ইওর অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, এইগুলো। এটা কিন্তু কোনো ক্রেডিট কার্ড না। ওকে, ফাইন, গেল ডিপোজিট মেথড। এরপর আরেকটা আছে চার্জ মেথড। হোয়াট ইজ চার্জ মেথড? চার্জ মেথড মিনস অ্যামাজন আপনাকে চার্জ করবে। কিসের চার্জ করবে? অ্যামাজন আপনার সাথে কি চার্জ করার মানে অধিকার রাখে? আপনাকে চার্জ করবে অনলি $39.99। আপনার মান্থলি যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স কস্ট বা অ্যাকাউন্ট ফি যাই আমরা বলি না কেন, দ্যাট ইজ $39.99। সো ওইটা আপনাকে চার্জ করার জন্য ওরা আপনাকে একটা কার্ড রাখতে বলছে। ওই কার্ডটাই ওরা মেইনলি চাচ্ছে। সেটা আমরা বলি, ওখানে আমরা অলওয়েজ প্রেফার করি বা সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই একটা ওখানে ক্রেডিট কার্ড দিয়ে রাখবেন, নট ডেবিট কার্ড। এটা আপনারা সবাই, যদি কারো ডেবিট কার্ড থেকেও থাকে, দয়া করে ওখানে একটা ক্রেডিট কার্ড দিয়ে রাখবেন। ডেবিট কার্ড দিলে প্রবলেম হয় অনেক সময়। হ্যাঁ, অলওয়েজ ক্রেডিট কার্ড দিয়ে রাখবেন।
আপনার আর কোনো প্রবলেম নাই, এবং ওই $39.99 আপনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ওখানে মান্থলি ওইটাই যাবে, এর বেশি কোনো টাকা কাটবে না। আর একটা হচ্ছে যে ইনভেস্টমেন্টটা আসলে কোথায় যায়, থেকে ইনভেস্টমেন্ট হয়, নতুন যাদের অ্যাকাউন্ট সবাই এই প্রশ্নটা করে, অনেক সময় অনেকে যেহেতু নতুন বুঝে না, এটা না বোঝার কিছু মানে আমরা তাকে বলি না যে আপনি কেন বুঝতেছেন না, এটা অনেকেই জানতে চাইতে পারে বা অনেকে বুঝে না। আপনার ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা ওয়ালমার্টের সাথে কাজ করি, ওয়ালমার্টে। অ্যামাজনে কি হয়, অ্যামাজনে আমরা অর্ডার পাই, আর অর্ডারগুলো আমরা কিভাবে জেনারেট করি বা কোথায় প্লেস করি, ওয়ালমার্টে। সো আপনার টাকাটা আসলে আমরা এক্সপেন্ড করি হচ্ছে ওয়ালমার্টে। সো আপনার মেইন মানে ফোকাসটা হচ্ছে ওয়ালমার্টে থাকতে হবে। আবার অনেকে এই প্রশ্নটাও করেন, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট হোল্ডার তারা বুঝবেন, পুরোনো অ্যাকাউন্ট হোল্ডারদের বলার দরকার নেই, তারা জানে। ওয়ালমার্টে যেহেতু আমরা কেনাকাটা বেশি করি, এই জন্য ওয়ালমার্টের ক্রেডিট কার্ডটাকেই সবসময় আপনারা বেশি প্রেফার করবেন, ওখানে বেশি টাকা পয়সা রাখার জন্য। অ্যামাজনে তো যেটা বললাম যে সেলার অ্যাকাউন্টে, সেলার সেন্টারে $39.99 কাটবে, সেম কার্ডও রেখে দিতে পারেন, মাসে 39 টাকা কাটবে। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি ওখানে কত হাজার রাখছেন, আপনার 39 কাটবে, দ্যাটস ইট। এরপরে যখন আসবে বিজনেস প্রাইম বা প্রাইম, নর্মাল প্রাইম, আমরা যখন আপনাকে ওয়ালমার্টের সাথে পারচেস করবো, আমরা তো জানি, আপনাদেরকে বলি, আপনারাও জানেন। সো ওয়ালমার্টে যখন পারচেস করবো, ওই কার্ডটা ওয়ালমার্টে থাকলো, আমরা পারচেস করলাম। যখন আমরা আপনার প্রাইম ইউজ করবো বা আমরা বলবো যে আমরা প্রাইমে এখন কেনাকাটা করছি, তখন আপনার ওই মানে অ্যামাজন প্রাইমে যে কার্ডটা থাকবে পারচেস অ্যাকাউন্টের, ওই কার্ডটা আপনারা একটু বেশি টাকা পয়সা রাখবেন, অথবা ওয়ালমার্টের যে কার্ডটা আছে ওই কার্ডও আপনি ওখানে ইউজ করতে পারেন। এটা কোনো ম্যান্ডেটরি কিন্তু কিছু না যে ওয়ালমার্টের যে কার্ড আছে ওইটা আপনি ওখানে ইউজ করতে পারবেন না, বা অ্যামাজনে যেটা আছে ওইটা ইউজ করতে পারবেন না। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কনফিউজড হবেন না প্লিজ, পারচেস অ্যাকাউন্ট এন্ড সেলস অ্যাকাউন্ট ইজ ফুললি ডিফারেন্ট। Amazon purchase account and Amazon sales account is fully different platform. Everything is different. আপনি এটা বলবেন না যে ভাই আমার তো ওই সেলার সেন্টারে কার্ড দেওয়া আছে, তাহলে প্রাইমে আবার কার্ড দেবো কেন? দ্যাট ইজ ফুললি ডিফারেন্ট। পারচেস অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যামাজন থেকে পারচেস করার জন্য, সেলস অ্যাকাউন্টটা হচ্ছে অ্যামাজনে প্রোডাক্ট সেল করার জন্য, ওখান থেকে আপনি পারচেসের অর্ডার করতে পারবেন না, আবার পারচেসে গিয়ে আপনি সেলস করতে পারবেন না। সো দ্যাট ইজ ফুললি ডিফারেন্ট প্ল্যাটফর্ম, ডিফারেন্ট আইডেন্টিটি, ডিফারেন্ট সবকিছু। সো আপনি যে কার্ডটা পারচেসে অ্যাকাউন্ট করতেছেন, পারচেস অ্যাকাউন্টে ইউজ করতেছেন, ওই কার্ডটায় আপনার টাকা বেশি থাকতে হবে, বিকজ ওইটা দিয়ে তো আমরা পারচেস করব। বাট অ্যামাজন সেলার সেন্টারে যে কার্ডটা আপনি ইউজ করতেছেন, ওইটাই হচ্ছে আপনার $39.99, এর বেশি আর কোনোদিন অ্যামাজন আপনাকে চার্জ করবেন না। সো ওইটা যদি আপনার 100 টাকা ক্রেডিট লিমিট থাকে, তাও আপনার অন্তত 2 মাস চলবে, কথার কথা এরকম। বাট আপনার কিন্তু যখন পারচেস অ্যাকাউন্টে প্রাইম, অ্যামাজন প্রাইমে যদি যে কার্ডটা ইউজ করবেন, আমরা যখন কেনাকাটা করব, তখন কিন্তু আপনার ওইটা টাকা বেশি থাকতে হবে, বা আমরা যখন বলবো যে হ্যাঁ আমরা ভালো অর্ডার পাচ্ছি, আপনি তো দেখবেন, তখন কিন্তু আপনারা যোগাযোগ করে, বা ওই সবসময় অ্যামাজনের কার্ডে অলওয়েজ চেষ্টা করবেন যাতে কোনোভাবে মানে ডিক্লাইন না হয়, বা এরকম কোনো মানে বাজে কোনো রেকর্ড না হয়। চেষ্টা করবেন সবসময় একটু অ্যাভেলেবেল ব্যালেন্স রাখতে। যদি ব্যালেন্স শেষ হয়ে যায় আমাদেরকে বলবেন প্লিজ। আপনারা অনেকে হয়তো, বা আমি জানি অনেকে লজ্জাও পেতে পারেন যে আমি বলবো কিভাবে, ভাইয়া কোনো সময় কোনো করবেন না, সংকোচ করবেন না। আমরা আমাদের প্রবলেম গুলো জানি, আমরা আমাদের লিমিটেশন জানি, অনেক সময় অনেকের টাকা থাকে না, এটা বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টে টাকা নেই, আমরা অর্ডার নেওয়া স্টপ করে দেবো। তাইলে কি হবে, আপনার অর্ডার ডেলিভারিটা ডিলে হবে না। কিন্তু আমরা অর্ডার নিলাম, তখন দেখলাম যে আপনার কোনো কারণে অ্যাকাউন্টে টাকা নেই, তখন কিন্তু আমাদের অনেকগুলো অর্ডার ডিলে হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের হেলথ আস্তে আস্তে খারাপ হবে। এই ব্যাপারে সবাই একটু কাইন্ডলি আমাদেরকে কোঅপারেট করবেন প্লিজ। আনিস ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আপনি বলছিলেন জানুয়ারি মাসে আমাদের প্র্যাকটিক্যালি আসলে শেখানোটা শুরু করবেন, তো প্র্যাকটিক্যালি কবে থেকে শুরু করবেন? প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে কিভাবে আপিল করেন বা সবকিছু। আচ্ছা, আমি তো আমার চেষ্টাই থাকে যে একটু কোনোভাবে করাতে পারি কিনা, কিন্তু প্রথম কথা হচ্ছে কি, আগে দেখেন আমাদের আমি আসলে যদিও অন্য ডেটে করতাম এটা, আমাদের ইসে পার্টিসিপেন্ট থাকতো 40 জন, 50 জন, 60 জন, এখন হচ্ছে 12 জন মাত্র। এই 12, 14, 20 জন হলে আমি কখনোই শেখাবো না, কারণ এটা আমার জন্য তো কষ্টের, এটা আমি অনেক কষ্ট করে রাত জেগে থেকে আমরা এটা করি। বাট এই 12, 10 জন হলে আসলে আমারও উৎসাহটা থাকে না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আমি অনেক রিকোয়েস্ট করার পরও কেউ আসে না, এটা আরেকটা প্রবলেম। যারা শিখতে চায় বা যারা জানতে চায় বা আগ্রহ যাদের আছে তারা তো আসবে, তারা মুখে মুখে বলে যে ভাই এটা শিখবো, এটা জানবো, এটা দেখবো। আজকের অবস্থায় দেখেন 12 জন, হ্যাঁ অ্যাকাউন্ট হোল্ডার আছে কত, এই নতুন অ্যাকাউন্ট হোল্ডার আছে 35 জন মিনিমাম, একদম নিউ। কিন্তু সেই নিউদের 35 জনের 12 জন আছে মাত্র। তো পুরোনো অ্যাকাউন্ট হোল্ডারদের কথা বাদ দিলাম, 12 জনের ভিতরটা আমি আছি একজন, তারপরে মিনহাজ ভাই আছে, মিনহাজ ভাই আমাদের পুরনো, আপনি পুরনো, হ্যাঁ, আর যারা আছে মোটামুটি একটু নতুন, নাফিস ভাইও পুরনো, আর কয়েকটা অ্যাকাউন্ট আছে একটু নতুন। তার মানে কি নতুনদের ভিতরে 7-8 জন আছে মাত্র।
কিন্তু অ্যাকাউন্ট আছে নতুনই অ্যাকাউন্ট, গত 2 মাসে 35টা অ্যাকাউন্ট আছে নতুন। তো জিনিসটা হচ্ছে কি যে কারো মানে আমাদের এই একটা মানে সমস্যা যে শেখার আগ্রহ, সবাই বলে শিখবে জানবো ই করবো, কিন্তু কেউ কষ্ট করে থাকবে না। সবাই আবার কি বলে জানেন আমাকে, একটু পরেই মেসেজ দেবে, আমি মেসেজ পাবো, ভাইয়া আমি ক্লাসে আসতে পারিনি, একটু দয়া করে এইটা করে দিয়ে ওই রেকর্ডিংটা আমাকে পাঠিয়ে দিয়ে। সো এইভাবে হলে তো ভাই শেখা মুশকিল। হ্যাঁ, আমি ভাই রেকর্ডিং আপনি করে একদিন পাঠিয়ে পোস্ট করে দিলে আমি আজকে থেকে ইয়া করবো, যারা আমরা পুরনো আছি তো অনেকদিন হয়ে গেছে, তো রাইট। আসলে দেখেন আমাদের শিকার ইচ্ছা আছে। তাই না? আপনি তো বলছিলেন মানে আগে তো আপনার সময় ছিল না, আপনি বলছেন আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে ফ্রি হয়ে রাইট, যাবেন। আমি দেখেন এখন তো আমি বলি সবসময়, ইভেন এই যে আপনি আসছেন বা এই যে মিনাজ ভাই আসছে, আপনারা আমি তো খুশি হয়েছি, পুরনোর ভিতরে তো থাকেই না কেউ, এখন তো তাও আসছেন। আবার ওই পুরনদের যখন মিটিং করি তখনও দেখি অনেকেই আসেন। এখন এইরকম হ্যাঁ, পুরোনোদের সাথে আমাদের মাস করে করানো যায় না, আমরা পুরোনোদের কাছ থেকে কিছু শিখলাম আর আমাদের যত গ্যাপ থাকলো ওইটা আপনি পরে শিখে দিলেন। না ভাই, তাইলে খিচুড়ি হয়ে যাবে। মানে তাদের সাথে যে লেভেলের আলোচনা ওইটা একটু অ্যাডভান্স লেভেলের, আপনাদের সাথে যেটা আলোচনা ওইটা হচ্ছে একদম বিগিনার লেভেলের। তো ওইটা মিক্সড আপ হয়ে যাবে। তারপরেও থাকতে চাইলে আপনারা থাকতে পারেন, আপনারা বললে আমরা নতুনদের পুরনোদের সাথে 2-1টা অ্যাকাউন্ট নিয়ে দেখতে পারি। বাট তাদের সাথে আমরা হয়তো এখন আলোচনা করব গিয়ে মনে করেন বিজনেস প্রাইম নিয়ে, বা তাদের এইটাকে কি করা যায় ওইটাকে কি করা যায়। এখন আপনাদের সাথে তো আমার প্রাইমই শেষ হয়নি এখন। হ্যাঁ, তো এখন যদি আমরা বিজনেস প্রাইম নিয়ে তার সাথে কথা বলতেছি, কিভাবে ট্যাক্স এক্সাম্পশন করব এটা বলতেছি। এখন আপনাদের সাথে তো আমরা ট্যাক্স এক্সাম্পশন করার জন্য প্রিলিমিনারি যে স্টেজগুলো আছে ওইটাই তো এখনো ঠিক করিনি। আপনার কোত্থেকে ট্যাক্স এক্সাম্পশনের ফর্ম নিতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, আপনি এটা জানেন না। তো এইটা না জেনে যদি আপনি ওখানে চলে যান তখন তো আপনি এটা বুঝবেন না কিছু আসলে, যে এটা কিভাবে হচ্ছে। সো আমরা গ্রাজুয়ালি যেভাবে আগাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আস্তে আস্তে জানতে জানতে আগাতে থাকেন। আর হঠাৎ করে যদি ওখানে যান, বুঝবেন না যে তা না, কিছু একটা বুঝবেন, কিন্তু আপনি একটু কি বলে এটাকে কনফিউজড হয়ে যাবেন অনেক অনেক ক্ষেত্রে, যে এটা কেমনে হচ্ছে বা এটা কিভাবে হচ্ছে। এইটুকুই, আর কিছু না। আচ্ছা, আদনান ভাইয়ের কাছে একটা প্রশ্ন। আদনান ভাই, আপনি কি ওয়ালমার্ট প্লাসের অ্যাকাউন্ট কি করতে পারছেন পরে, নাকি এখনো আপনার হয়নি? না আমি বুঝিনি আপনার কোশ্চেনটা, একটু একটু ভাই, জোরে বলুন। আপনার কি ওয়ালমার্ট প্লাসের অ্যাকাউন্ট কি করা গেছে আপনার নতুন ইমেল অ্যাড্রেসে? না, ওয়ালমার্ট প্লাস তো ওয়ালমার্ট ট্যাক্স এক্সাম অ্যাকাউন্ট দুটো মানে ডিফারেন্ট, এটা সেম অ্যাকাউন্ট না। ওয়ালমার্ট প্লাসের সাথে এটা কোনো সম্পর্ক নাই। ওয়ালমার্ট ট্যাক্স এক্সাম হলো আপনি যখন ওয়ালমার্ট থেকে কোনো প্রোডাক্ট কিনবেন, আপনাকে কোনো ট্যাক্স ওরা কাটবে না। এটা করলে মানে এটা আচ্ছা, আপনার জন্য, এটার জন্য এলএলসি লাগবে। তো ও এলএলসি হলে আচ্ছা, আপনি এটা করতে পারবেন, তখন ওরা আপনার কোনো ট্যাক্স প্রোডাক্ট কাটবে না। বছর শেষে আপনি ওই যখন ট্যাক্স পে করবেন তখন ওটার সাথে ওই ট্যাক্সটা দিবে না। So, এটা হলো এটা, বুঝতে পারছেন? আমার যে অ্যাকাউন্টটা গেছে মানে হয়ে গেছে, ওটা তো আমার ট্যাক্স এক্সেমশন আইডি, সো ওটা তো আমার নাম দিয়েই করতে হবে। আর যেটা করছে ওটা তো আমার ফেক, এটা তো আমি এটা অ্যাড করতে পারবো না, বুঝতে পারছেন? ও ওয়ালমার্ট প্লাস আপনার হবে না ওটাতে? ওয়ালমার্ট প্লাস না ভাই, ওয়ালমার্ট প্লাস তো ডিফারেন্ট জিনিস। ওয়ালমার্ট প্লাস পারচেজ অ্যাকাউন্টের কথা বলতেছেন? হ্যাঁ, ওটা পারচেজ অ্যাকাউন্টই। আমার ট্যাক্স এক্সেমশন এটা আরেকটা জিনিস, মানে ওটাতে আপনার কোনো ইয়া করবে না। আপনি ওয়ালমার্ট প্লাস তুলে তো আপনার খালি শিপিং চার্জটা লাগে না, কিন্তু আপনার তো ট্যাক্স তো কাটে, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? ওটা হলো আলাদা জিনিস, ওটা করতে হলে আপনাকে এলসি করতে হবে প্রথমে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আর কারো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন না থাকলে আমি আজকের মতো শেষ করব, কারণ 11:30 বেজে গেছে। আর হচ্ছে আপনারা যারা আমি যেটুকু বলেছি আপনারা যারা বুঝতে পেরেছেন অন্তত, বিশেষ করে ইসের ক্ষেত্রে, প্রাইমের ক্ষেত্রে সবাই একটু প্রাইমটা করে ফেলেন। আর আপনাদের আমি রিকোয়েস্ট করব, যদি আপনাদের এলএলসি কারো করার ইচ্ছা থাকে বা ওইগুলো করার ইচ্ছা থাকে, আস্তে আস্তে করে আগান। আমি এখনকার যারা এই মাসে ডিসেম্বর মাসে এবং জানুয়ারি এখন নতুন আরো কিছু অ্যাকাউন্ট আছে, এগুলো এখনো অ্যাড হয়নি, বাট যারা আছেন আমি এদেরকে টার্গেট, আসলে এদেরকে টার্গেট হচ্ছে যে ভালো আপনাদের অ্যাকাউন্টে এখন যা হচ্ছে 200-2-1,000 টাকা প্রফিট, এটা আসলে কোনো প্রফিটই না। হ্যাঁ, 500-1,000 টাকা আমরা কোনো প্রফিটের ভিতর ধরি না। আপনার অ্যাকাউন্টে যখন 2,000 টাকা প্রফিট হবে তখন আমরা বুঝবো যে না, আপনার একটা কিছু ইনকাম হয়েছে। সো ওই লেভেলে যাওয়ার জন্য আপনার অ্যাটলিস্ট আরো 1-1.5 মাস ওয়েট করতে হবে। বাই দিস টাইমে আপনারা আস্তে আস্তে করে ট্যাক্সের যে কাজগুলো আছে বা এলএলসির কাজগুলো আছে এগুলো ঠিক করে যদি ফেলেন, আমরা আপনাদের সবার অ্যাকাউন্টগুলোকে আস্তে আস্তে করে ওই লেভেলে নিয়ে যেতে পারবো। ট্যাক্স ফ্রি করে দিতে পারলে দেখবেন যে একটা খুব ভালো একটা পজিশনে চলে গেছেন অক্টোবর মাসে। তো অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর বা ওই সময়ে আপনার অ্যাকাউন্টগুলো পুরনো হয়ে যাবে। আপনারা যদি টাকা মোটামুটি রেডি করতে পারেন, ইনভেস্টমেন্টের জন্য প্রিপেয়ার থাকেন,
আমাদেরকে যেমন এই যে নতুন অ্যাকাউন্ট, পুরনো অ্যাকাউন্ট হোল্ডাররা আমাকে বলে যে আনিস ভাই এই মাসে আমি ইনভেস্টমেন্ট বাড়াবো, গত মাসে আমার 30,000 ছিল, এই মাসে 40,000 করবো। এটা যখন যখন যে যেভাবে বলে, আমি কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে যারা মেনটেন করে তাদেরকে ওইভাবে টার্গেটটা লিখে দেই যে এই অ্যাকাউন্ট এই মাসে আগে 20,000 ছিল, এই মাসে কিন্তু উনি 40,000 করবে, তুমি ওইভাবে সেল করো। হ্যাঁ, তখন তারা ওইভাবে করে সেল করে। সো আপনারা ওইভাবে করে আস্তে আস্তে করে মানে প্রিপারেশন নিতে থাকেন, দেখবেন যে ইনশাআল্লাহ হয়ে যাবে সবকিছু আস্তে আস্তে। ওকে, আলমগীর ভাই বলেন। ভাই আমার তো এই আপনার অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট আর আপনার ওয়ালমার্টের অ্যাকাউন্ট তো অলরেডি আছে। তো ডু ইউ আপনার কি তারপরেও মনে হয় যে আমার প্রাইম করতে হবে নাকি শুধু ওয়ালমার্ট থাকলে হবে? না, প্রাইম করতে হবে, আসলে প্রাইম করতে হবে। এটা আপনি তো একটু পরে জয়েন করেছেন, আমি তো এটা বলেছি, আমি রেকর্ডিংটা দিব, আপনি শুনবেন কেন প্রাইম করতে হবে। এটা আপনি জয়েন করার আগেই আমরা আসলে বলে ফেলেছি, কারণ আমাদের তো মিটিং ছিল 10টা থেকে শুরু। সো আমি আপনাকে রেকর্ডিং পাঠিয়ে দিব ভাইয়া, আপনি একটু কষ্ট করে শুনে নিন কেন প্রাইম করতে হবে, এটা শুনলে বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভাই। বাট এখন এমনিতে শুরু করতে পারবেন এটা দিয়েই, বাট প্রাইমটা করে থাকলে ভালো হয়। কি কারণে ভালো হয়, কি কি ফ্যাসিলিটিস আছে, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। আমি ইসের পরে, ক্লাসের পরে আমি গ্রুপে বা আপনাদের ইন্ডিভিজুয়াল সবাইকে দিয়ে দেবো। তো আপনারা একটু কষ্ট করে শুনে নিন, যে যেটা মিস করেছেন ওখানে পেয়ে যাবেন। ভাই আমার অ্যাকাউন্টটা তো ওপেন করেছি 1 মাসও পুরোপুরি হয়নি, তা আমি এখন যদি এলএলসি করতে চাই, এটা কি এলএলসি তে কনভার্ট করানো সম্ভব নাকি আরো অপেক্ষা করতে হবে? না না না, অ্যাকাউন্টের সাথে এলএলসি করার কোনো সম্পর্ক নেই। আপনি এলএলসি তো নরমাল একটা এলএলসি করবেন, বিজনেস এলএলসি যে কোনো জায়গা থেকে করবেন। ওইটা পরবর্তীতে গিয়ে আমরা আপনাকে আপনার অ্যাকাউন্টের অ্যামাজনে গিয়ে, অ্যামাজন প্রাইমে গিয়ে, বিজনেস প্রাইমের ওখানে একটা আমরা সাবমিশন করব ট্যাক্স ফ্রির জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ওয়ালমার্টে গিয়ে সাবমিশন করব। ওইটার সাথে আপনার অ্যাকাউন্ট পুরনো নতুন এটার কোনো সমস্যা নেই বা সম্পর্কও নেই। হ্যাঁ, অ্যাকাউন্টটা বিজনেস এখন তো আমার সেলার সেন্টার অ্যাকাউন্টটা তো পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন সেলার সেন্টার অ্যাকাউন্টটা বিজনেসে কনভার্ট করতে হবে না? না না না, ওগুলো কিছু করতে হবে না। ওগুলো মানে যা করতে হয়, যেটা করতে হয় ওগুলো খুবই ইজি, ওগুলো আমরা বলে দিব, আপনি করে ফেলতে পারবেন, অথবা আপনার সাথে আমি জমে গিয়ে করে দিতে পারবো। এটা তেমন কোনো মানে কঠিন কিছু না। আচ্ছা, আর একটা জিনিস সবাই মনে রাখবেন এই জায়গায়, মানে আমেরিকায় এই জিনিসগুলো আসলে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না, বা শুনেও বুঝি না, বুঝেও বুঝি না। দেখেন, আপনি যে একটু আগে যে কথাটা বললেন ওই পরিপ্রেক্ষিতে বলছি যে আমার তো কোনো বিজনেস অ্যাকাউন্ট না, দিস ইজ মাই পার্সোনাল অ্যাকাউন্ট। আপনি যদি আমেরিকায় কোনো টাকা আর্ন করেন, সেটা আপনি কখনোই বলতে পারবেন না যে এটা আমার পার্সোনাল মানে ইনকাম, বা এটার আমি ইনকাম, এই ইনকাম যে হয়েছে এটা আমার পার্সোনাল, এই জন্য আমি ট্যাক্স দেবো না। আপনার পার্সোনাল যদি ইনকাম হয়, এটা আপনার সোশ্যাল সিকিউরিটিতে যাবে। সোশ্যাল সিকিউরিটিতে গেলে কি হবে, মনে করেন আমরা কি করি, আমরা অনেক সময়, যেমন আপনি অনেকে আছে যারা উবার চালায়, তাদের কি কোনো বিজনেস অ্যাকাউন্ট আছে? তাদের কোনো বিজনেস অ্যাকাউন্ট নাই। এখন তারা কি করে, তারা 1099 পায় উবার থেকে। তারা কিন্তু W2 পায় না, 1099 পায়। 1099 পাইলে তারা কি করে, তারা একটা হিসাব নিকাশ টিকাশ লিখে তারপরে একটা সাবমিট করে যে আমার এই কয় টাকা হয়েছিল, এই টাকা খরচ হয়েছে, এই হিসাব। এখন তার তো কোনো বিজনেস লাইসেন্স নাই, তার তো কোনো বিজনেস আইডেন্টিটি নাই, তাহলে সে এটা কেন করতেছে? আমেরিকায় আপনার কোনো ছাড় নাই। আপনার যে কোনো ইনকাম যদি হয়, ইফ এনিথিং, আপনার ইনকাম হিসাবে যদি আপনার আসে অ্যাকাউন্টে, আপনার ওইটাকে জমা দিতে হবে আপনার সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে। ওইটা রিপোর্টিং হবে আপনার সোশ্যাল সিকিউরিটিতে, এবং এটা শিডিউল সি তে গিয়ে আপনার ক্লারিফাই করতে হবে, ওকে আই গট $100 অ্যাজ ইনকাম and I expend $50 as expenses, so this is my net profit. কত? $500। তো ওই $500 উপর আপনার ট্যাক্স দিবেন, বাট এটা আপনার দিতেই হবে, সোশ্যাল সিকিউরিটিতে এটা থাকবে। যখন আপনি ইআইএন করবেন, কি কি হয় দেখেন, জিনিসগুলো একটু বুঝেন। ইআইএন যখন করবেন তখন এই ইনকামটা আপনার ইআইএন এর আন্ডারে চলে যাবে, অর্থাৎ আইআরএস আপনাকে এই সমস্ত ইনকাম গুলোকে ইআইএন এর আন্ডার নিয়ে যাবে। যদি আপনার ইআইএন না থাকে, এই যে বিজনেস, আপনি ইআইএন ছাড়া তো কোনো বিজনেস করতে পারবেন না। যে কোনো বিজনেস করতে গেলে আপনার ইআইএন মাস্ট। তখন আপনার এই যে এলএলসি করেন বা কর্পোরেশন করেন, এস কর্পোরেশন করেন, সি কর্পোরেশন করেন, সবই তখন এই ইনকাম গুলো ওই ইআইএন এর আন্ডারে চলে যাবে। আর এখন যেহেতু ইআইএন নাই, আপনি এই ট্যাক্স এক্সাম্পশন নেন আর যাই নেন না কেন, সব আপনার সোশ্যাল সিকিউরিটিতে আসবে। আপনি শিডিউল সি দিয়ে ক্লারিফাই করে দেবেন, এটাকে সেলফ অ্যাসেসমেন্ট বলে। আপনি নিজে নিজে আপনার আইআরএস কে জানাবেন যে আমার এই খরচ, এই ইনকাম, এই আমার প্রফিট। হ্যাঁ, আপনার মতো করে জানাবেন, আপনার কোনো ম্যান্ডেটরি না। কিন্তু W2 তে কি হয়, W2 ইনকামে আপনি কোনো হাত দিতে পারেন না, অটোমেটিকলি কাটে। কিন্তু এইটাই শিডিউল সি তে আপনার সুবিধা হচ্ছে, আপনি আপনার মতো করে ক্লারিফাই করে ওদেরকে দিয়ে দিলেন।
সো কোনোটাই যে পার্সোনাল বলে আপনি এড়িয়ে যেতে পারবেন, নট লাইক দ্যাট। আপনার পার্সোনাল হলেও ওই ইনকাম যদি হয়, ইনকামের এগেইনস্টে আপনার কিন্তু ট্যাক্স পে করতে হবে এবং এটা শিডিউল সিতে যাবে, আপনার সোশ্যাল সিকিউরিটিতে যাবে। তো আপনি এলএলসি এখন যদি নাও করেন, অনেকে মনে করতে পারে যে আমি যদি এলএলসি না করি, বিজনেস এন্টিটি না করি, তাহলে আমার এই ইনকাম গুলো তো ভালোই, আমি এটা হাইড করতে পারবো। নো, নেভার, ইউ নেভার হাইড, ইউ ক্যান নট হাইড এনিথিং। আপনার কিন্তু সবকিছুই অ্যামাজন থেকে তো যাবেই, প্লাস হচ্ছে আপনার যে ইনকাম গুলো আছে, ইনকাম গুলো সবকিছুই কিন্তু আইআরএস এর কাছে রিপোর্ট হচ্ছে আইদার সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে, অথবা ইএন এর মাধ্যমে, অথবা আপনার বিজনেসের যে আইডেন্টিটি আপনি যেটাই দিয়েছেন ওটা ইআইএন নাম্বার থেকেই যায় ম্যাক্সিমাম। না হলে আপনার যদি এলএলসি নাম্বার বা বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার হোয়াটএভার, ওইভাবেই আপনার রিপোর্টিং হচ্ছে আইআরএস এর সবকিছু। হ্যাঁ, আচ্ছা, এই জন্য- আমার আরেকটা কোশ্চেন ছিল। জি। আমাদের তো যে আমরা যে কয় মাস বিজনেস করছি, এটার ইয়াটা কিভাবে আসবে? কি অ্যামাজন থেকে আমরা করবো নাকি আমাদের মেইলে আসবে? অ্যামাজন থেকে আপনাকে পাঠাবে। এটা এটা এই মাসের শেষে পাবো আমরা? সরি, এই মাসের শেষে পাবো? হ্যাঁ 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 হ্যাঁ, এই মাসেই পেয়ে যাবেন। যদি কোনো কারণে না পান, আমার সাথে একটু যোগাযোগ করবেন কাইন্ডলি। আচ্ছা ভাই, আমি যেটা বললাম পার্সোনাল, যেটা অ্যামাজনের সাথে যেটা বিজনেস হয় ওটা যে 1099 পাঠায়, হুম, আর যখন আমরা এলএলসি করে অ্যামাজনের সাথে বিজনেস করবো তখন ওরা কি পাঠাবে? সবসময় 1099 পাঠাবে আপনাকে। সবসময় 1099। হ্যাঁ, কারণ অ্যামাজন তো জানেন আপনি কয় টাকা প্রফিট করছেন, অ্যামাজন তো কোনোভাবেই জানতে পারবেন আপনি কয় টাকা প্রফিট করছেন। না, আমি যে যখন বিজনেস এন্টিটি যখন ক্রিয়েট করে যখন বিজনেসটা করবো তখনও 1099 কি পাঠাবে? অ্যামাজন তো 1099 পাঠাবে, আপনি গিয়ে ওইটাকে রিপোর্ট করবেন আপনার ইআইএন এর আন্ডারে। বাট অ্যামাজন তো জানতেছে না যে আপনার কোনো ফিক্সড ইনকাম হয়েছে কিনা, কয় টাকা ইনকাম হয়েছে। অ্যামাজন আপনাকে ওরা যে ওদের ট্রানজাকশন আছে ওইটার উপর বেস করে আপনাকে একটা হিসাব পাঠাবে, তারপরে আপনি ওইটা দেখে পরবর্তীতে অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে ওটা বসে ক্লারিফাই করবেন। এটা আরো ডিসকাস করা যাবে আপনার, যেহেতু আপনার তো এই বছর আপনার তো সময় আছে ডিসেম্বর পর্যন্ত, বুঝতে পারবেন। এই বছর যারা আমাদের ট্যাক্স ফাইল করবো তাদেরটা নিয়ে আমরা আলাপ করবো, তখনই বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ধরুন আমার খরচ করলাম ধরুন $2000 খরচ করে আমার প্রফিট আসলো $3000। এখন যখন ওরা 1099 পড়াবে ওখানে তো দেখা হবে $3000 একটা ট্রানজাকশন দিবে আমাকে। তখন আমি যখন রিপোর্ট করবো আইআরএস, তখন আমার ওই যে $2000 আমার খরচটা দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমার ডকুমেন্টস এর সাথে দিতে হবে নাকি শুধু আমারটা বসাই দিলেই চলবে? আচ্ছা, আমি তো দেখেন, আমি সবার আগে প্রথমেই বলে নিচ্ছি বারবার, আই এম নট এ সিপিএ, সো আমার এটা কোনো লিগ্যাল অ্যাডভাইস হিসাবে নেবেন না বা বুঝবেন না। আপনার যে কোনো করসপন্ডেন্স বা যে কোনো ট্রানজাকশন যখন আমরা ট্যাক্স ফাইল করি তখন আমরা কোনো ডকুমেন্টেশন ছাড়াই করি। কেন করি? আমরা আমাদের যেটা বলার এটা বলে ট্যাক্স ফাইল করে দেই, আইআরএস ওইটা আপনাকে নিয়ে নেয়। কিন্তু যদি আইআরএস কোনোদিন, আইআরএস আপনার ট্যাক্স ফাইল সাবমিট করার পরে 7 ইয়ার্স পর্যন্ত এটাকে ট্র্যাক করার থাকে, মানে ওদের পারমিশন আছে 7 বছর পর্যন্ত। যে কোনো সময় আপনারটা ফাইল, কোনো কারণে যদি আপনারটা ওদের লটারিতে আসে বা যে কোনো ভাবে আসে, ও আপনার এটাকে স্ক্রুটানি করতে পারবে, ফার্দার ইনভেস্টিগেট করতে পারবে। যদি ইনভেস্টিগেশনের কথা আসে তখন ওরা আপনাকে আপনার যা ডকুমেন্ট চায় ওগুলো দিতে হবে। যদি ইনভেস্টিগেশন না আসে আপনি তো তাহলে চলে গেলেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নর্মাল নিয়ম। এরপরে আরো যদি বাড়তি কিছু থাকে আপনি প্লিজ অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন, আমি এই লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবো না। না, খরচটা তো আমাদের ক্রেডিট কার্ড থেকে ধরেন যে খরচটা গেল ধরেন $2000, হ্যাঁ, ওইগুলো তো ওইগুলো রেকর্ড আছে, ওটা আপনি দেখাতে পারবেন, অসুবিধা নেই। স্টেটমেন্টটা তো আছে। আচ্ছা, নাফিস ভাই লিখেছেন, ভাইয়া আমি আমার স্টোরের বিজনেস নেমটা চেঞ্জ করতে চাই। ওকে, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি এলএলসি নামে যেটা আছে ওইটাও দিতে পারবেন। ইভেন আপনি এলএলসি নাম যে আপনার অ্যামাজনের অ্যাকাউন্টে হতেই হবে, নট লাইক দ্যাট। আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট যে কোনো নামই দিতে পারেন, ওইটা আপনার এলএলসির আন্ডারে যাবে। এটা কোনো কিন্তু ব্যাপার না। অনেকেই এটা ভেবে যে এটা আমি সমস্যায় পড়বো কিনা। এলএলসি আপনার বিজনেসের একটা আইডেন্টিটি, একটা নাম। এই এলএলসির নামটা আপনার বিজনেসের ট্রেডমার্কে বা কোনো জায়গায় একটা ইসে থাকবে। কিন্তু ওর মানে এই না যে ওই এলএলসি যে আপনি খুলছেন ওইটাই আপনার অ্যামাজনের অ্যাকাউন্টে দিতে হবে। আপনি অ্যামাজনের অ্যাকাউন্টে XYZ অ্যাকাউন্ট নামেও রাখতে পারেন, আপনি ফুল, নদী, পাহাড় যে কোনো কিছু নাম দিয়ে রাখতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। বুঝতে পেরেছেন আশা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন সাহেব। সেটা হচ্ছে আমরা যদি এলএলসি যেটা নিব অ্যামাজনের জন্য, এই এলএলসি এর মাধ্যমে কি আমরা অন্যান্য স্টোরেজ বিজনেস বা অন্যান্য বিজনেস এটার সাথে কি অ্যাড করতে পারবো, নাকি এটা শুধু অ্যামাজন বিজনেসের জন্য এলএলসি তে? এলএলসি কখনো কোনো ইন্ডিভিজুয়াল বিজনেসের জন্য হয় না ইউজুয়ালি। এলএলসিটা অ্যাকচুয়ালি এটা মাল্টিপল
পারপোসের জন্য আপনি ইউজ করতে পারবেন। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি শুধুমাত্র টাইপ অফ বিজনেসের যেখানে মানে এটা এলএলসি খোলার সময় আপনি অ্যাকাউন্টেন্টকে বা কিভাবে ফিল করছেন এটা হচ্ছে ব্যাপার, আপনি ওখানে কিভাবে ফিল আপ করছেন। এখন মনে করেন আমরা কি করি, আমরা অনলাইন বিজনেস করি, অনলাইন রিটেল, আমাদের বিজনেসটার নাম হচ্ছে বা বিজনেসের টাইপটা কি ধরনটা হচ্ছে অনলাইন বিজনেস। আমরা কি করি, অনলাইনে রিটেল বিজনেস করি। এখন আপনি যদি এখানে লিখে থাকেন যে শিপিং, হ্যাঁ আমরা কি শিপিং বিজনেস করি, বা আপনি লিখে রাখলেন যে এয়ারলাইন্স, তা আমরা তো এয়ারলাইন্সের বিজনেস করি না। জিনিসটা হচ্ছে এরকম, হ্যাঁ আপনি যে আইডেন্টিটি গুলো ওখানে দিবেন ওই আইডেন্টিটির উপর আপনি বিজনেস করতে পারবেন। তারপরে আবার যদি বিজনেসের এখন আমেরিকায় তো বিভিন্ন ক্যাটাগরির বিজনেস আছে, আপনি এলএলসি যতই করেন, আপনি যদি ফুডের বিজনেস করেন তখন আপনার ফুড এফডিএ থেকে পারমিশন লাগবে, আদার্স আরো অনেকগুলো জায়গা থেকে পারমিশন লাগবে। আপনি যদি কথার কথা এমন কোন রিস্ক ফ্যাক্টর আছে জড়িত এরকম কোনো বিজনেস করতে দেন, আপনারা দেখবেন আরো 10টা ইনস্টিটিউশন থেকে পারমিশন নিতে হবে। সো ইটস ডিপেন্ড। বাট আমরা ইউজুয়ালি যেটা বিজনেস নর্মাল ইন জেনারেল বিজনেস বলে যেটাকে, যেমন আপনি ট্রেডিং যদি লেখেন, ট্রেডিং এর আন্ডারে অনেক কিছু আছে, যে কোনো কিছু আপনি কেনা বেচা করতে পারবেন, দিস ইজ ট্রেডিং। এখন এই ট্রেডিং এর আন্ডারে আপনি মনে করেন চালও কিনতে পারেন, আপনি মাছেরও বিজনেস করতে পারেন, আপনি গিয়ে টয়ের বিজনেস করতে পারেন, আপনি ফুলের বিজনেস করতে পারেন, দিস ইজ ট্রেডিং। বাট আপনি যদি ওখানে ট্রেডিং না লেখে ওখানে যদি আপনি লেখেন যে কি ট্রান্সপোর্টেশন, তাহলে কি হলো, এটা ডিফারেন্ট, ট্রান্সপোর্টেশন একটু ডিফারেন্ট বিজনেস। সো এইটাই মানে আপনি ট্রেডিং বা এই টাইপের কোনো কথা লিখলে এই সেম টাইপের বিজনেস আপনি সবই করতে পারবেন। আবার অনেক সময় অ্যামেন্ডমেন্ট করা যায়, আপনি একটা এলএলসি করলেন একটা নামে, বাট দেখলেন যে পরবর্তীতে আপনি ওই ব্যবসা না করে অন্য একটা করবেন, আপনি ওই এলএলসির আন্ডারে গিয়ে অ্যামেন্ডমেন্ট করে ওইটা অ্যাড করে নিলেন, এইভাবে করে করা যায়, কোনো ব্যাপার না। তাহলে আমরা যখন সিপি এর সাথে কথা বলবো তখন কি আমরা কিছু ওরাই আমাদেরকে এগুলো বলে দিবেন, নাকি আমরা আপনি জাস্ট সিপিএ এর সাথে রিসেলার যখন কথা বলবেন, সিপিএ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ভাই কি করবেন, তখন জি। আপনি আপনার যা আছে সবকিছু মনের কথা তাকে খুলে বলবেন যে আমি এই করতে চাই। আপনি এইটা থেকে শুধু যে অ্যামাজনের বিজনেস করবেন, নট লাইক দ্যাট। আপনি যদি মনে করেন যে আমি এক্সপোর্ট ইম্পোর্ট করব, বা আমার ভবিষ্যৎ প্ল্যান আছে আমি ইয়ার মতো টেসলার মতো আমি বাইরে রকেট পাঠাবো, ওইটাও বলবেন, উনি ওইভাবে আপনাকে প্ল্যানিং করে দিয়ে দেবে, সমস্যা নেই। সুন্দর করে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আহ, ধন্যবাদ। আনিস ভাই, জি ভাই। আমার একটা কোশ্চেন ছিল ওই পেমেন্টের বিষয়টা, যেটা মানে আমার তো 12 তারিখে একটা ইয়া ছিল, হ্যাঁ ফান্ডস অ্যাভেলেবল, আমাকে একটু যদি ফান্ডস অ্যাভেলেবল আমি কি করতে হবে আমাকে এখান থেকে? আচ্ছা, অ্যামাজন পেমেন্টের যখন আপনার অপশন আসবে, আপনার যে পেমেন্টের ডেট হবে, যেটাকে আপনার পেমেন্টের ডেট লেখা আছে, সাপোজ আপনার ডেট লেখা আছে 10 তারিখে, জি রাইট, বা জি 15 তারিখে, আপনার কিছুই করতে হবে না। 15 তারিখে গিয়ে দেখবেন যে আপনার যদি 3000 টাকা লেখা যে ঘরে ছিল, 15 তারিখে গিয়ে দেখবেন যে আপনার কাছে একটা মেইল আসছে যে ফান্ড ইজ ট্রান্সফারিং টু ইউর অ্যাকাউন্ট, ইট শুড বি অ্যাভেলেবল বাই 7 days বা 2 days অর 3 days, এরকম একটা মেইল পাবেন অ্যামাজন থেকে। আর যেই জায়গায় আপনার ফান্ডের অ্যামাউন্ট ছিল ওইটা 0 হয়ে যাবে, এবং উইদিন 2 days, 2 ওয়ার্কিং ডেজ, এটা মনে রাখবেন। 2 days মানে বলছি 2 days আর স্যাটারডে সানডেও আপনি গণনা করবেন, নো, 2 ওয়ার্কিং ডেজ, দ্যাট মিনস যে দিনে কাজ হয় এরকম 2 days এর ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ডাইরেক্ট ডিপোজিট হবে, আপনার কিচ্ছু করা লাগবে না। ও ব্যাংকে ডিপোজিট হয়? হ্যাঁ ব্যাংকে ডিপোজিট হবে। আচ্ছা, তো ওটা জানার জন্য আমি একটু কনফিউজ ছিলাম আর কি। না ভাইয়া, ডাইরেক্ট ডিপোজিট হবে, কিচ্ছু করা লাগবে না, আপনার কোনো হাত দিতে হবে না ওখানে। এবং অ্যামাজন কখনোই আপনার কোনো টাকা পয়সা নিয়ে দেরি করবে না, যদি সব ঠিক থাকে আপনি অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে সবসময় টাকা পেয়ে যেতে থাকবেন। ওকে, নাফিস চৌধুরী ভাইয়া, আমার ইআইএন করা হয়েছে, এখন আমি ট্যাক্স এক্সাম কিভাবে করব, বিজনেস প্রাইম করা হয়েছে। ওকে, আচ্ছা নাফিস ভাই, আমি আপনার সাথে পরে একটু যোগাযোগ করব, এই ব্যাপারে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা হয়তো নেক্সট আমি আপনার সাথে আগামী কালকে বা কখন সময় হলে আমি বলবো আপনি কিভাবে কি করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, অ্যামাজন থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকাটা পাঠায়, সাপোজ 5000 টাকা পাঠালো, তা ওরা যদি ওদের ক্যালকুলেশনে কখনো ভুল হলো বা কাস্টমার কিছু রিটার্ন নিল, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কি ওরা আবার রিভার্স করতে পারে? না, এটা কোনো অপশন নেই। একবার দিয়ে দিলে আপনি ওইটা আর নেবে না? একবার দিয়ে দিলে ওইটা নেবে না, এর মানে এই না যে নিবে না, মানে আপনি যেটা বলেছেন সেটা আমি যতদূর বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনাকে টাকা অ্যামাজন দিয়ে দিছে, কিন্তু কাস্টমার অনেকদিন পরে আপনার আবার ওই টাকা ফেরত চাইছে, এরকম তো ব্যাপারটা। হ্যাঁ। ওকে, এটাকে বলে চার্জব্যাক ক্লেম। চার্জব্যাক ক্লেম যদি হয় তখন যেমন মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন, কাস্টমারের কাছে প্রোডাক্ট চলে গেছে, কাস্টমার প্রোডাক্ট পাইছে, অ্যামাজন আপনাকে খুশি মনে টাকা দিয়ে দিছে, আপনি টাকা পেয়ে একদম হাওয়ায় গিয়ে ঘুরে আসছেন, এখন তো দেখলেন কাস্টমার এসে বললো যে আমার টাকা ফেরত দাও, আমি এই প্রোডাক্ট ফেরত দেবো 3 মাস পরে। দিস ইজ কল্ড চার্জব্যাক ক্লেম।
এই চার্জব্যাক ক্লেমের ক্ষেত্রে অ্যামাজন কি করবে, আপনাকে আপনার ওই সময় যে টাকা পয়সা থাকবে ওইটা আস্তে করে আপনাকে হোল্ড করে দিবে, হোল্ড করে আপনাকে একটা নোটিশ পাঠাবে যে তোমার একটা কাস্টমার তোমাকে চার্জব্যাক ক্লেম করছে, আনটিল ফার্দার সেটেলমেন্ট অফ দিস কেস ইওর অ্যামাউন্ট উইল বি হোল্ড। এখন কি করবে তখন, তখন আপনার মনে করেন ওই কাস্টমার কাছে আপনি 200 টাকা বিক্রি করছিলেন বা 300 টাকা বিক্রি করছিলেন, ওই 300 টাকা আপনার ওই সময় যে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে বা ওই সময় যে টাকাটা পাবেন অ্যামাজনের কাছ থেকে, ওইখান থেকে আপনার 300 টাকা কেটে নিয়ে ওই কাস্টমারকে ফেরত দিয়ে দিবে, ফেরত দিয়ে বাকি টাকা আপনাকে রিলিজ করে দিবে। বাট আপনার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে ফেলে ওই টাকা থেকে অ্যামাজনের হাত দেওয়ার কোনো চান্স নাই। একবার ওয়ান্স দে ট্রান্সফার দ্য মানি, এটা আর কোনোদিন সে রিটার্ন নিতে পারবে না। আর যদি এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ওই টাকা পয়সা এনে অ্যামাজনের কাছ থেকে কার্ড কোড নিয়ে এসে আমি তো ও আমার কাছ থেকে আর কোনোদিন টাকা নিতে পারবে না, আমি তো সব ঠিকঠাক করে ফেলেছি, সেটা করতে পারেন, কিন্তু আপনি কোনোদিন আর অ্যামাজনে যাওয়ার চেষ্টা করবেন না। অ্যামাজনে যখনই যাবেন অ্যামাজন আপনাকে ধরে আপনার ওই টাকা পয়সা কার্ড কোড সব হোল্ড করে দিয়ে আপনাকে খুব খারাপ অবস্থা করে ফেলবে। আপনি কোনোদিন অ্যামাজন থেকে কিছু পারচেজই করতে পারবেন না, ব্ল্যাক লিস্টেড করে দেবে অ্যামাজন। আনিস ভাই আমি এখানে একটু অ্যাড করতে চাই, যেটা আপনি বলছেন আর এটা সিস্টেমটা কি হয়, আপনি দেখবেন যদি কোনো কাস্টমার মানে টাকা ব্যাক চায় বা মানে প্রোডাক্ট রিটার্নের জন্য ওরা টাকা নিচ্ছে বা এরকম করে, তাহলে দেখবেন টাকাটা মাইনাসে চলে যায় এবং পরে ওটা ক্রেডিট কার্ড থেকে ওরা এটা ট্রান্সফার করে, বুঝতে পারছেন? না, টাকা মাইনাস যায় যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে। হ্যাঁ, মানে ট্রান্সফার করে দেওয়ার পরে ওরা ক্রেডিট কার্ড থেকে আবার চার্জ করে নিয়ে নেয় যদি টাকা হতে হয় এরকম না থাকে, রাইট। কিন্তু আমি বলছি যদি টাকা অ্যাভেলেবেল থাকে তখন ওই অ্যাভেলেবেল দিয়ে নেয়, বুঝছেন? অ্যাভেলেবেল যদি থাকে, যেমন কিছু টাকা আছে ওনার অ্যাকাউন্টে এখনো ফেরত দেওয়া হয়নি, এরকম যদি কোনো ব্যালেন্স থাকে ওখান থেকে নিয়ে নেয়। আর তা নাহলে তো ক্রেডিট কার্ড থেকে নেয়। যদি ক্রেডিট কার্ডও না থাকে, এরকম অনেক সময় হয় যে আপনি অ্যামাজনে এরকম অনেকদিন অনেক সময় অনেকের হয়েছে যে অ্যামাজনে পার্সেস অ্যাকাউন্টে অর্ডার করেছে, অর্ডার করে টাকা রিফান্ড নিয়েছে, প্রোডাক্টও পেয়েছে, তারপরও টাকা রিফান্ড নিয়েছে মিথ্যা কথা বলে, তারপরে ক্রেডিট কার্ড ওখান থেকে নিয়ে চলে আসছে। আমাদের এক পরিচিত লোক এই কাজ করছে, ক্রেডিট কার্ডটা তুলে ফেলছে, বলছে যে গুড, অ্যামাজনকে তো ঠকাই আসছে। এরপরে ওই ভদ্রলোক কোনোদিন আর অ্যামাজনে অ্যাকাউন্ট করতে পারবে না, কোনোদিনও না। এবং উনি কোনোদিন ওনার নাম, ডেট অফ বার্থ, ওনার কার্ড নাম্বার, এভরিথিং একদম ফ্ল্যাগ করা থাকে। কোনোদিন যদি উনি অ্যামাজনে যায় ওনাকে সমস্ত কিছু নিয়ে নেবে, ওনার কাছ থেকে যত টাকা পায় সব নিয়ে নেবে এবং ওনার ব্ল্যাক লিস্টেড হয়ে থাকে ওনার নাম। সো এগুলো আসলে অ্যামাজন কোনোভাবেই ভোলে না। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সবসময় মনে রাখবেন, অ্যামাজন নেভার ডিলিট এনি ডাটা, এটা মাথায় রাখবেন। অ্যামাজন পৃথিবীতে ডাটা সেন্টারে বিজনেস করে, সো ওদের তো স্পেসের অভাব নেই। ওরা এখন আটলান্টিকের নিচে ওরা ডাটা সেন্টার করছে। সো আপনার কোনো ডাটা বা অ্যামাজনে যা ট্রানজাকশন হয়, কোনো ডাটা অ্যামাজন কোনোদিন ডিলিট করে না, নেভার নেভার এভার। সো অ্যামাজন থেকে কোনো কিছু মানে আপনি 10 বছর আগে কোনো একটা ট্রানজাকশন করছেন বা 10 বছর আগে অ্যাকাউন্ট করছিলেন, আপনি 10 বছরের অ্যাকাউন্টে ট্রানজাকশন করেন, আজকে ঢুকেন, আজকে গিয়ে আপনি অ্যাকাউন্ট ট্রানজাকশন দেখতে চান, দেখবেন যে ওই অ্যাকাউন্ট ওই হিসাব নিকাশ চলে আসছে। হ্যাঁ, এইরকম ওরা কোনো ডাটা ডিলিট করে না সিস্টেম থেকে। এনিওয়ে, এরকম অনেক গল্প করা যাবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আপনারা সবাই ভালো থাকেন। আর কারো কোনো ছোট প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি আর 5 মিনিট সময় দিতে পারবো। ছোটখাটো প্রশ্ন, বড় না। 12টা বেজে গেছে। ভাই কুইক কোশ্চেন একটা। জি। আমি যে ক্রেডিট কার্ডটা দিয়ে আপনার ওয়ালমার্টে অ্যাকাউন্ট করছি, হ্যাঁ, আমি কি সেম ক্রেডিট কার্ডই আপনার অ্যামাজন প্রাইমে থাকলে হবে নাকি আমার ডিফারেন্ট ক্রেডিট কার্ড ইউজ করতে হবে? সেম কার্ড থাকলে হবে ভাই, কোনো সমস্যা নেই। সেম কার্ড থাকলে হবে। শুনতে পেরেছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তো থ্যাংক ইউ, সবাই কষ্ট করে অ্যাটেন্ড করছেন, ভালো থাকবেন সবাই। আর হচ্ছে সবাই একটু কষ্ট করে আমরা যে ক্লাসগুলো করি ফ্রাইডেতে বা থার্সডেতে যাই করি, একটু অ্যাটেন্ড করবেন, বন্ধু বান্ধব থাকলে অ্যাটেন্ড করবেন। আচ্ছা, আজকে আলমগীর ভাই আপনার কোনো রেফারেন্সে কেউ হয়তো ক্লাসে এসেছিল, আমি ওনাকে জিজ্ঞেস করেছি কিন্তু উনি আপনার রেফারেন্সের কথা বলেনি, আমি ওনাকে ক্লাস থেকে করে দিয়েছি, রিমুভ করে দিয়েছি। কাইন্ডলি যদি কেউ রেফার করেন কাউকে, একটু দয়া করে বলবেন যে আমি কাউকে রেফার করেছি, এই কথাটা বলবেন, তাইলে আমরা রাখবো। আদারওয়াইজ আমি মানে আননোন পারসনদের ক্লাসে রাখি না, আসলে রাখতে চাই না। হ্যাঁ, তো উনি আমাকে এখন মেসেজ করেছে যে আমি তো আলমগীর ভাই আমাকে বলেছিল। আপনি কি কাউকে বলেছিলেন ক্লাসের? জি ভাই, সরি, আমি তো আসলে লেটে জয়েন করছি, আমার মাইকেও একটু সমস্যা করতেছিল। আচ্ছা, তো ওই ভাইয়াকে আমিও সরি বলছি, আমি তো টোটালি কিছুই জানি না, উনি আমাকে এইমাত্র টেক্সট করেছে। হাউএভার আমরা এই ক্লাসটা শেয়ার করব, ক্লাসের ওনাকেও আমি ভিডিও লিংক পাঠিয়ে দেবো। প্লাস হচ্ছে এরপর থেকে যদি ভাই যে কোনো কেউ যদি কারো রেফার করেন, আমাকে বলবেন যে ভাই আমার একজন গেস্ট আসবে বা আমার একজন গেস্ট অ্যাটেন্ড করবে, এই না, তাইলে হবে কি আমাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই।
প্রত্যেক সপ্তাহে ক্লাস হলে ভালো হয়, তাহলে আমাদের কোশ্চেন থাকলে আমরা ক্লাসে মানে শেয়ার নিতে পারি, তাহলে আর মেসেজ করা লাগে না। জি ভাইজান, প্রত্যেক ক্লাসে সপ্তাহে হলে ভালো হয়, আমিও জানি, কিন্তু আমার তো গ্রুপ একটা না, অনেকগুলো গ্রুপ আছে। আপনাদের হয়তো সপ্তাহে 2 সপ্তাহে একদিন পড়বে, আবার আমার আরো 2টো গ্রুপ আছে, তাদের হয়তো সপ্তাহে একদিন পরে এইভাবে পড়বে। তো এভরি অল্টারনেটিভ উইকে আপনারা পাবেন ক্লাস ইনশাআল্লাহ। আনিস ভাই, আমরা যারা পুরনো আছি আরে আমাদের তো আসলে অনেকদিন হয়ে গেছে, আর হ্যাঁ, যদি আমাদের আপনাদের যদি আপনি শুরু করেন সবকিছু ভালো হয়। জি, এই গ্রুপে আমি আবার নেক্সট ক্লাস নেব খুব তাড়াতাড়ি, এই গ্রুপে একটা ক্লাস নেব নেক্সট ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।